18 নভেম্বর ভারত এবং বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে, এবং সেই ম্যাচের আগেই কিন্তু বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেছে। এবং আমার সঙ্গে দুজন অতিথি আছেন যারা সবসময় ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলেন, স্পেশালি বার্সেলোনা নিয়ে তারা কথা বলেন। কিন্তু আজকে বার্সা বা ইউরোপিয়ান ফুটবল নিয়ে আমাদের কোনো আলোচনা হবে না, আমাদের আলোচনা হবে একদম বাংলাদেশের ম্যাচ নিয়ে, বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে। কিন্তু দুজনই আসলে কন্টেন্ট ক্রিয়েটর এবং এই দুইজনকে নিয়ে মানুষের একটা আগ্রহ আছে এবং কিছু অভিযোগও আছে ভক্তদের। সেটা হচ্ছে তারা তাদের নামটা কখনো উচ্চারণ করে না কিংবা বলে না, শুধুমাত্র তাদের পেজের নাম, যে টকিং টিকিটাকা কিংবা হচ্ছে লেডিকিউল। তো এই দুইটা নামে আসলে অনেকেই তাদের নামটা জানেন। আমি আসলে দুজনের নামটা আপনাদের মুখে জানতে চাচ্ছি দর্শকদের জন্য। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই ফর হ্যাভিং মি, ইটস এ গ্রেট অনার। আমার নাম হচ্ছে আজিম। সো এটা যেটা আপনি বলছেন কারেক্টলি, যে আমাকে অনেকে ইনবক্স করে ভাই আপনার নামটা কি। সো আমার নাম আজিম, আমি বার্সেলোনা নিয়ে বাই প্যাশন কন্টেন্ট করি, এবং যখন বাংলাদেশের খেলা থাকে তখন ডেফিনেটলি ইট বিকামস এ প্রায়োরিটি যে আমি আসলে বাংলাদেশ ফুটবল নিয়েই চিল্লা পাল্লা কথা অ্যানালাইসিস, এবং আমার মনে হয় যেটা আপনি বলতেছিলেন যে সো ইয়েস, যখন বাংলাদেশে খেলা চলে তখন that's the topmost priority সবকিছুর উপরে বাংলাদেশ। Absolutely. আপু আপনারটা একটু। থ্যাংক ইউ ভাইয়া ফর হ্যাভিং মি। অনেক ভালো লাগছে যে নিজের দেশে নিয়ে আসলে কথা বলা একটা প্ল্যাটফর্ম পাইছি। আমার নাম হচ্ছে অরিন মাসিয়াত। ইভেন তো বার্সেলোনা নিয়ে অনেক কন্টেন্ট বানাই, বাট হ্যাঁ ভাইয়ার মতো নেই। প্রায়োরিটি হচ্ছে যখন বাংলাদেশের খেলা হবে ডেফিনেটলি ওইটাই টপ প্রায়োরিটি। যেরকম নভেম্বরে এখন আসলে ওটাই মেইন প্রায়োরিটি। সো চেষ্টা করি যে এগুলো নিয়েও আপডেটেড থাকার, বিকজ নিজের দেশের উপর তো আসলে আর কিছু নাই। আজিম ভাইয়ের কাছে একটু আসি। ভাই, ইউরোপিয়ান ফুটবল নিয়ে একসময় আমরা ক্রেজটা এখনের চেয়ে আরও বেশিও ছিল। রিসেন্টলি আমি যদি বলি, স্পেশালি হামজা চৌধুরী আসার আগ পর্যন্ত সময়টা ইউরোপিয়ান ফুটবলের ক্রেজটা ছিল। এক সময় এমনও ছিল যে আমরা যখন নিউজ করতাম বাংলাদেশের ফুটবল নিয়ে, মানুষ দেখতো না। ঠিক একই সঙ্গে হচ্ছে মানে সাংবাদিকের সংখ্যাও আসলে ফুটবলে অনেক কম ছিল। তো এই যে পরিবর্তনটা আমি যদি একদম ডিরেক্ট প্রশ্নেই চলে যাই, ভেতরে না গিয়ে, পরিবর্তনটা কি আসলে শুধু মাঠের বাইরের পরিবর্তনটাই কি আসলে চোখে পড়ছে কিনা, মাঠের খেলায় আসলে বা ইম্প্যাক্টে আসলে কতটা পরিবর্তন এসেছে বাংলাদেশের ফুটবলে? আমি খুব পার্সোনাল একটা এক্সাম্পল আপনাকে দিই। আমি 2008-10 দিকে একদিন আউট অফ কিউরিওসিটি আমার বাবার সাথে বসে বাংলাদেশের কোনো একটা ফুটবল খেলা দেখতেছি। সো আমার বাবা কিছুক্ষণ দেখার পর বিরক্ত হয়ে বলল যে ওরা জাম্বুরা ফুটবল খেলতেছে। এখন জাম্বুরা ফুটবলটা কি আমি জিজ্ঞেস করলাম। অবভিয়াসলি সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। জাম্বুরা দিয়ে খেলা বৃষ্টির সময়। এক্স্যাক্টলি, যে তারা যখন ছোট ছিল তখন তো আর ফুটবল এত সহজলভ্য ছিল না। সো যেটা করতে পোলা পাই জাম্বুরা নিত, এর মাঝখানে কাগজ ঢুকাইতো, দেন ওটা স্পেশালি বৃষ্টির সময়। রাইট। সো এর পয়েন্টটা হচ্ছে যে জাম্বুরা ফুটবলে তো আপনি পাস, ইন্ট্রিকেট ড্রিবলিং, কোনো মানে গ্রামারে যাওয়ারই কোনো গ্রামার নাই। বল পাইছেন মানে লাথি মারতে হবে। সো হিজ এক্সপ্রেশন ওয়াজ যে আচ্ছা ঠিক আছে, ওরা বল পাচ্ছে, লাথি মারতেছে। নাও উই হ্যাভ কাম টু আ সিচুয়েশন যেখানে এসে আমরা 4-3-3, 4-2-3-1 হবে কিনা, উইংয়ে কে খেলবে, ব্যাকআপ কে আছে, এই ডিসকাশনগুলো করতে পারতেছি। ফর মি দ্যাটস প্রোগ্রেস। সো আমার জায়গা থেকে আমি খুব সিম্পলি পজিটিভগুলা একটু বেশি দেখতে চাই, বিকজ ওইখান থেকে নেওয়ার অনেক কিছু থাকে। অ্যান্ড নেগেটিভ নিয়ে কথা না বললে যেটা নেগেটিভ অনেক বড় হয়ে যায়, বাট আগে পজিটিভটা আসতে হবে আমার মনে হয়। সো ওইখান থেকে বাংলাদেশ ফুটবল হ্যাজ কাম আ লং ওয়ে, যেখানে আজকে এসে আমরা ট্যাকটিক্যাল ডিসকাশন করতে পারতেছি। ইটস নট জাস্ট অ্যাবাউট এই হই হুল্লোড় আসো বাংলাদেশে খেলা হচ্ছে চলো দেখতে, ওই জায়গাটাতে এখন আর নাই। সো ওইখান থেকে আমরা যে এভলিউশনটা দেখতেছি, যে ট্যাকটিক্যাল একটা ক্ষোভের জায়গা থেকেও হোক ফ্যানরা কথা বলতেছে, ফ্যানরা দেখতেছে যে বাংলাদেশে আসলে ওইটাই যে হচ্ছে ফ্যানরা ক্রেজ দেখাচ্ছে। ইভেন যারা প্রবাস থেকে আসতেছে, হামজা চৌধুরী সবার আগে কান্না শুরু করতেছে ম্যাচ হারার পর। কিন্তু আলটিমেটলি আমরা যেটা চাচ্ছিলাম, যে এফোর্টটা বাইরে থেকে আসছে, যে এফোর্টটা মানে প্লেয়াররা দিচ্ছে, ওই এফোর্টটা কি ওভারঅলি মানে ম্যানেজমেন্ট এবং কোচের কাছ থেকে আসছে কিনা? আমার মনে হয় চেষ্টাটা আছে, বাট এখনো আমার মনে হয় আমাদের সবারই কিছু অসন্তুষ্টির জায়গা ডেফিনেটলি আছে, স্পেশালি লাস্ট কয়েকটা খেলাতে। কারণ দেখেন, আমরা প্র্যাকটিক্যালি এখন বলতেই পারি যে সাউথ এশিয়ার সবচাইতে স্ট্রং টিম অন পেপার বাংলাদেশের, এই ব্যাপারে কোনো সন্দেহই নাই অলমোস্ট। এবং আমি অনেক ইন্ডিয়ান ক্রিকেটারদের সাথে আমার কথাবার্তা হয়, তারাও এই জিনিসটা আমাদেরকে অনেক বলে। পাকিস্তানি অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা আমাকে রিচ আউট করছে যে ভাই আপনাদের ফুটবল তো অনেক ইমপ্রুভ হচ্ছে। আপনার মজার একটা এক্সাম্পল দিই, যে বাংলাদেশের লাস্ট খেলাটা যেটা হলো হংকং চায়নার সাথে, ওইটাতে ইন্ডিয়ান কিছু কমেন্ট আমার কন্টেন্টে আসে যে আপনারা যেরকম ফুটবল নিয়ে এক্সাইটেড, আই উইশ আমাদের কান্ট্রিতেও এক্সাইটমেন্টটা থাকতো। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে প্রোগ্রেস করার একটা এফর্ট এন্ড ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আরও প্রুডেন্টলি আসা উচিত। বাট আমরা মনে হয় ঠিক দিকেই আগাচ্ছি আস্তে আস্তে, গতিটা একটু বাড়াইতে পারলে। আপুর কাছে যাই। আপু সারা বছর বার্সেলোনা নিয়ে কন্টেন্ট তৈরি করেন,
এরপর যখন বাংলাদেশের ম্যাচ আসে কিংবা হচ্ছে ম্যাচের কাউন্টডাউনটা শুরু হয়, ওই সময় আপনার চিন্তা ভাবনা কিংবা হচ্ছে হোমওয়ার্কগুলো মানে কিভাবে পরিবর্তন হতে থাকে? পরিবর্তন হতে থাকে একদমই পুরো একটা নর্মাল ফ্যানের মতন। আমি খেলাটা বেশি এনজয় করি, যেরকম বার্সেলোনা খেলা দেখলে অনেক বেশি ইচ্ছা থাকে যাচ্ছে এখানে কি হচ্ছে, ভুল হচ্ছে না হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের খেলা দেখার সময় আমি অনেক বেশি কনসিডারেট থাকি যে না, ইমোশনটা অনেক বেশি কাজ করে এবং আমি অনেক কিছু অনেক মার্সি চোখে দেখার চেষ্টা করি যে না, আমরা অনেক দূর আগাচ্ছি, প্রগ্রেস হচ্ছে, ঠিক আছে একটু একটু ভুল তো হবে, বাট উই আর ইন দ্য রাইট ট্র্যাক। এই জিনিসটা আমার মনে হয় যে অনেক বেশি, আমরা যে ক্রিটিসাইজের দিকটা আমি অনেক কম করতে চাই, বিকজ উই আর ট্রাইং, প্লেয়াররা চেষ্টা করতেছে, ট্যাকটিক্স বদলাচ্ছে, ফ্যানরা যে ভাইয়া যেরকম বললো যে ফ্যানরা আগের থেকে অনেক বেশি এনথুজিয়াস্ট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই যে ফ্যানরা এনথুজিয়াস্টের কারণে না সব কিছুই আসলে বদলাচ্ছে। তো আমার মনে হয় যে আমি অনেক কনসিডারেট চোখে দেখতে চাই যে ভুল তো হবেই, বাট আমরা যদি আগে গিভ আপ করে দেই, যে অনেক বেশি ক্রিটিসাইজ করতে থাকি, গিভ আপ করার তো একদমই সুযোগ নেই। হ্যাঁ, তো এটাই আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি মানে পজিটিভ চিন্তা দিয়ে দেখতে চাই যে না ঠিক আছে, উই আর প্রগ্রেসিং, আগাচ্ছি। এই জিনিসটা ফ্যান হিসেবে মানে অনেক বেশি এনজয় করি রাদার দ্যান আ কন্টেন্ট ক্রিয়েটর। মাঠে গিয়েছিলেন নিশ্চয়ই লাস্ট ম্যাচে? না ভাই, মাঠে মানে শেষ কবে মাঠে খেলা দেখেছেন? যদিও সুযোগটা টাফ হয়ে যায়, টিকিটের একটা ব্যাপার থাকে। আমি লাস্ট খেলা দেখতে গেছিলাম বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখতে গেছিলাম। ফুটবল কখনো দেখতে যাই না। মানে দেখা হয়, মানে ম্যাচ তো আর মিস করার একদমই সুযোগ নেই। তারপরেও মানে কিছু কিছু জায়গায় আক্ষেপ হয় কিনা যে টিকিট নিয়ে, মানে টিকিট নিয়ে না, মানে ওভারঅল আক্ষেপ যে আমাদের টিমে সাউথ এশিয়ার সেরা ফুটবলার আছে, আমাদের টিমে সুমিত সোমের মতো একজন ফুটবলার আছে যার থ্রু পাসগুলো অসাধারণ, মানে আমাদের টিমে আরো কিছু প্লেয়ার আছে যারা আসলে পটেনশিয়াল, যেমন ফাহামিদুল পটেনশিয়াল আছে, আমাদের জায়ান আছে পটেনশিয়াল, যদিও লাস্ট মানে সে খুব কম গেম টাইম পেয়েছে। তারপরে আমার মনে হয় না যে একটু মানে এদের কাছ থেকে, এদেরকে কোচ চাইলেই হয়তো বা আরো ভালোভাবে ইউজ করতে পারতো, এই জায়গা থেকে আক্ষেপ তৈরি হয় কিনা? জি ভাইয়া, এটা ডেফিনেটলি হয়। আমি যত বললাম যে আমরা ফ্যান হিসেবে অনেক এনথুজিয়াস্ট, পজিটিভ থাকার চেষ্টা করি, তখন যখন আবার দেখি যে আমাদের নিজেদের ম্যানেজমেন্টই এরকম একটু বিট্রে করতেছে, ধরেন স্টার্টিং লাইন আপগুলা, কয়েকটা প্লেয়ার সিলেকশনের ব্যাপারে, সো যেরকম ডেফিনেটলি আমরা নিশ্চয়ই কথায় আসবো কিউবা মিচেলকে নিয়ে, এই কয়েকটা জিনিস আসলে আমরা ফ্যানরা যত এনথুজিয়াস্ট, যখন ম্যানেজমেন্ট এরকম এনথুজিয়াস্ট না থাকে, ডেফিনেটলি তখন আক্ষেপের জায়গা আসে, তখন তো একটু মন খারাপ লাগে যে মানে এই টিমটাকে খুবই তাড়াতাড়ি আমার মনে হয় আরো বেশি ট্রানজিশন করা যেত, সুযোগটা বেশি আছে, কিন্তু আমাদের প্রগ্রেসটা আমার মনে হয় একটু স্লো। হ্যাঁ, ডেফিনেটলি। কিউবা মিচেলের কথা বলছিলেন, কিউবা মিচেলকে নিয়ে আপনারা আসলে সান্দারল্যান্ডে অনূর্ধ্ব 21 দলে খেলেছেন, এবং এরপরে বাংলাদেশ, একটা সময় কিন্তু আমাদের মানে কনফিউশন ছিল সে কি আসলে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হবে কিনা, কিন্তু এখন সিচুয়েশনটা এমন তাকে বাংলাদেশ দলে নেওয়া হবে কিনা। কিউবার সঙ্গে আমারও কথা হচ্ছিল লাস্ট যেদিন সে হচ্ছে বসুন্ধরার হয়ে ম্যাচ খেলে আসে বিমানবন্দরে, জিজ্ঞেস করলাম যে কিউবাকে নিয়ে একটা রিউমার ছিল যে ওর হচ্ছে যখন খেলে 5-7 মিনিট খেলার পরে ওর নাকি হচ্ছে শ্বাসকষ্ট হয়, মানে ধুলার কারণে বাংলাদেশে। কিন্তু এই প্রবলেম এখন মানে সে আসলে এখন সেও জানে না যে সে আসলে কেন গেম টাইম পাচ্ছে না, মানে এই ব্যাপারগুলো কি একটু আক্ষেপ তৈরি করে কিনা? প্রথমত আমার পার্সোনাল অপিনিয়নে যদি আমি বলি, আমার কাছে এই মুভটাই ভালো লাগে নাই যে বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে কিউবা মিচেলের মতন একটা নামকে এত আর্লি ইন হিজ ক্যারিয়ার নিয়ে আসা, বয়স কম, অনেক কম, মানে হচ্ছে একেবারেই ফরমেটিভ ইয়ার্স, মানে এখনই আসলে ওই মোল্ডটা ক্রিয়েট হবে। সো ওই জায়গা থেকে আমি প্রথমেই ওই জিনিসটা আমার কাছে পছন্দ হয় নাই, এবং এখন এসে দেখেন ফ্যানদের জায়গা থেকে একটা খুবই কমন কমপ্লেন, যেটা আমি নিজেও করছি, যে কেন ও থাকবে না, এবং ওইখানে একটা যুক্তিসঙ্গত অ্যানসার কিন্তু কোচের আছে, ও তো ওর ক্লাবে খেলে, যুক্তির জায়গা আছে, এবং ওই অ্যানসারটার এগেইনস্টে কিন্তু আপনি ইমোশন থেকে কথা বলতে পারবেন, যুক্তির জায়গায় কথা বলতে পারবেন না। ইমোশনের জায়গাটা কিরকম, যে সময় তো এমনও হয়, ধরেন যে মানে আমরা রিশাদের কথা বলতে পারি, ক্রিকেটে ক্লাবে এসে ম্যাচের পর ম্যাচ বসে থাকতো, তাকে হাতুরু সিং এর সুযোগ দেওয়ার পরেই কিন্তু সে ন্যাশনালে করছে। এখন মানে কোচের তো এইটাও চিন্তা করতে যে ও একটা পটেনশিয়াল প্লেয়ার, ওকে অ্যাটলিস্ট আমি যদি দলের আবহে রাখতে পারি, ওর কাছ থেকে দেখি বসুন্ধরা পারতেছে না, আমি তার কাছ থেকে ভালোটা বের করতে পারি কিনা। দেখেন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা প্রবাদ আছে যে আপনি যখন সেম জিনিস করে সাকসেস পাচ্ছেন তখন আপনি কনসিস্টেন্ট, ইটস কল্ড কনসিস্টেন্সি। যখন আপনি সেম জিনিসই করে রেজাল্ট পাচ্ছেন না, তখন এটা স্টুপিডিটি। অবশ্যই। সো আমরা এখন আজকে সেটা বলতেই হবে, এটা না বলার কোনো সুযোগই নাই, যে আমরা আমাদের স্কোয়াড সিলেকশনে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমি এখানে কোনো কন্ট্রোভার্সির কথা বলতে চাই না, বাট এই প্যাটার্নটা আমি যদি ফুটবলীয় তত্ত্বের জায়গা থেকেই বিশ্লেষণ করি, অনেক ক্ষেত্রে মেক সেন্স করবে না। অবশ্যই আপুর কাছে একটু আসি, সেটা হচ্ছে মানে কিউবা মিচেলের কথা বলছিলেন, জায়ান আহমেদের খেলা নিশ্চয়ই দেখেছেন। তো জায়ান আহমেদ লেফট ব্যাক, সে হচ্ছে একজন আমাদের একমাত্র লেফট ফুটেড লেফট ব্যাক। কোচ হাভিয়ের কাবরেরা জানতো জায়ান কেমন খেলে, কারণ অনূর্ধ্ব 23-এর যখন ক্যাম্পটা ঢাকায় হয় ওই ক্যাম্পে সে নিজে ছিল,
অনূর্ধ্ব 23 দলের সঙ্গে দেখার জন্য প্লেয়ার। এরপরে সে হচ্ছে ম্যাচের পর ম্যাচ ওইখানে হচ্ছে তাকে লেফট ব্যাকে সাদউদ্দিনকে খেলানোর জন্য এমন একটা প্রপোজাল দেওয়া হয়েছে ক্যাপ্টেনের মাধ্যমে, যে ক্যাপ্টেন যখন গিয়ে বলছে যে জায়ান তো আসলে লেফট ব্যাকে খেলতে চায়, কিন্তু ক্যাপ্টেনকে তখন কাবরেরা বলছে যে হচ্ছে ও না, হবে না, মানে ওকে লেফট উইংয়ে খেলার জন্য কাবরেরা ইনসিস্ট করতেছে, কিন্তু সে আসলে লেফট উইংয়ে কমফোর্ট না। তো এই বিষয়গুলো যখন হয় কিংবা এই বিষয়গুলো যখন জানতে পারেন, ব্যাপারটা কতটা খারাপ লাগে আপনাদের কাছে? এটা ডেফিনেটলি ফ্যান হিসেবে এবং একটা সিটিজেন হিসেবে এই জিনিসটা আসলে অনেক অ্যাবসার্ড, যে এতগুলো ম্যাচে যে ভাইয়া যেরকম বললো যে স্টুপিডিটি একটা জিনিস যখন করে যখন এটা রেজাল্ট আসতেছে না, এটার পরেও যখন এত বেশি অ্যাডামেন্ট থাকে কোচ যে না সাদউদ্দিনকেই খেলাতে হবে, তখন তো আসলে একটু কিছু তো গন্ধ পাওয়াই যায় যে হোয়াট ইজ দিস, মানে একটা কোচের তো এত বেশি বায়াস হওয়া উচিত না। এরকম জায়ানের মতন আসলে একটা পটেনশিয়াল প্লেয়ার যদি ওর নিজের ন্যাচারাল পজিশনে না খেলতে পারে, এবং ফার্স্টেই যদি আপনি মেকশিফট পজিশনে খেলতে থাকেন, ও কিন্তু এই যে ন্যাশনাল টিমে সে কিন্তু অলরেডি ক্যাপ্টেনের মাধ্যমে জানাচ্ছে যে আমি আসলে লেফট উইং এ কমফোর্ট না, আমার লেফট ব্যাক পজিশনটাই পারফেক্ট। হ্যাঁ, ওর কিন্তু ফুল পটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি না এই মেকশিফট পজিশনে খেলে। তারপর হি ইজ ভেরি ইয়াং, তার নতুন ডেবিউ হয়েছে ন্যাশনাল টিমে, তখনই যদি মেকশিফট পজিশনে খেলানো হয় আমার মনে হয় যে ফুল পটেনশিয়ালটা আসলে আসা যাবে না। দেন এগেইন সাদউদ্দিনও যদি ধরেন লেফট ব্যাক খেলে, আর সাদের ব্যাপারে আপনাকে আমি একটু তথ্য দিই। সাদ যখন আবাহনীতে খেলতো তখন ছিল সে হচ্ছে রাইট উইং এ খেলতো, এরপরে সে হলো রাইট ব্যাক থেকে এখন হলো লেফট ব্যাক, মানে সেও তো আসলে তার পজিশন নিয়ে কনফিউজড। হ্যাঁ, এটাও কিন্তু একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট করছে, বাট দেন এগেইন একটা জিনিসই বোঝা যায় যে ওনাকে রাখার যে জিনিসটা, মানে কোনো একটা জায়গায় রাখতে হবে, কোনো একটা জায়গায়, যে সবাই আপনারা যেরকম বললেন যে মুখস্থ টিম, যে যেখানেই খেলুক না কেন প্লেয়ার্স আর দেয়ার, যেখানেই খেলুক না কেন এই প্লেয়ারদের রাখাই লাগবে। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, আমি তথ্য দিচ্ছি তারপরে আপনি একটু বলেন। সুমিত সোমের ম্যাচটা নিশ্চয়ই দেখেছেন। লাস্ট ম্যাচে সুমিত সোম যখন নামে, সুমিত সোমের মানে একদম আমি মানে দায়িত্ব নিয়ে বলছি যে সুমিত সোমের কোনো প্রবলেম ছিল না। এরপরে সুমিত সোম নিজে বিরক্ত হয়েছে কাবরেরার উপর, যখন মানে তাকে সে নামানো হয় না। পরদিন হোটেলে তার সঙ্গে একাধিক ফুটবলার কথা বলেছে এবং সবার কাছে সে বিরক্তি প্রকাশ করছে, কারণ সে জানতো না যে তাকে কেন নামানো হয় নাই। তো এখন একজন কোচ যখন বলতেছে যে জেট ল্যাগ আছে, সে টায়ার্ড, তার ফিটনেস নাই, মানে জার্নি করে আসছে, ইনজুরি, কিন্তু সে প্লেয়ার বলতেছে আমার কোনো প্রবলেম নাই, এইগুলো মানে সুমিত সোমের মতো একজন প্লেয়ারকে বসিয়ে রাখা প্রথমার্ধ, এইটা আসলে কেমন ছিল? ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছিল? দিস ইজ ভেরি আনফরচুনেট, কারণ আমরা দেখছি কিন্তু যে যদি আমরা অ্যাওয়ে ম্যাচের কথা বলি, হংকং চায়নার ওই অ্যাওয়ে ম্যাচটা, আর যদি বাংলাদেশের জিনিসটা বলি, বাংলাদেশে যে হংকং চায়নার ম্যাচটা হয়েছে, ও নামার পরেই কিন্তু আমরা দেখছি যে চেঞ্জ জিনিসটা কি আসছে, পুরো মোমেন্টাম পাল্টায় গেছে, অ্যাসিস্ট দিচ্ছে, তারপরে হচ্ছে মানে পুরো টেম্পোটাই পাল্টায় গেছে, একদম পুরো গেম চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড হি ইজ আ ভেরি গুড ক্রিয়েটার, মানে ও যা স্কোর না করলেও ওর যে পটেনশিয়াল টু ক্রিয়েট, এটা কিন্তু ডেফিনেটলি অনেক মানে ডিফারেন্ট আমাদের প্লেয়ারগুলোর থেকে। বাট যাই না, এটা ভেরি আনফরচুনেট যে তাও ওকে এরকম নামাচ্ছে না। তারপর যে সোহেল মানে সিনিয়র জুনিয়র ওদেরকেই নামানো হচ্ছে, দিস ইজ ভেরি রিপিটিভ। তারপরে যখন তাও পাওয়া যাচ্ছে না ইফেক্ট, তারপরেও খেলাচ্ছে, এটা ইটস ভেরি আনফরচুনেট ডেফিনেটলি। আচ্ছা, আমরা এবারে আমরা মনে হয় একটু বেশি হতাশ হয়ে যাচ্ছি, এবার একটু আশার দিকে যাই। ইন্ডিয়া ম্যাচ, মানে আমি যদি একদম বলি, নিজে থেকেই বলি বা একদম ফ্যানের জায়গা থেকে বলি, যে আমরা যে এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে গেছি, যদি ভারতকে হারানো হয় ভালোভাবে, আপনি ধরে নেন যে বাদ পড়া মানে কোয়ালিফায়ার মানে কাছাকাছি আনন্দে পৌঁছে যাবে। বাংলাদেশের ফ্যানরা এমন খুব বেশি চায় না। তো এই ম্যাচটা নিয়ে আসলে কতটা এক্সাইটমেন্ট কাজ করতেছে এবং কি হবে বলে মনে হচ্ছে? প্রচন্ড, এক কথায় বললে প্রচন্ড। আমি বাংলাদেশের ক্রিকেট নিয়ে আনফর্চুনেটলি অনেক বছর ধরে এক্সাইটেড হইতে পারতেছি না। আমার মনে হয় এটা শুধু আমরা না, অনেকেই আমরা পারছি না। সেই জায়গা থেকে ফুটবলটা আমাদের কাছে অলমোস্ট একটা ত্রাণকর্তার মতো আসছে, যে আচ্ছা ঠিক আছে, একটা স্পোর্টস একটু নেমে গেছে, যাও তোমাদেরকে আরেকটা স্পোর্টস দিলাম। সো ওইখান থেকে আমার মনে হয় নিঃসন্দেহে এটা আমাদের ফুটবলের এই ছোট্ট ইতিহাসের মধ্যে সবচাইতে বড় ম্যাচগুলোর মধ্যে একটা। হ্যাঁ, স্টেকস নাই, যে এটা হারা জিতাতে কোনো স্টেকস হবে না, বাট ইটস আ ম্যাটার অফ রেপুটেশন। বিকজ আপনার ইন্ডিয়ার প্রথম খেলাটা আমি ভুলি নাই, এবং ওইটার ফ্রাস্ট্রেশন, প্রতিটা মুহূর্তের ফ্রাস্ট্রেশন, ওইটা এতটা পেইনফুল ছিল, স্পেশালি ইন্ডিয়ার মাঠে যে ইন্ডিয়ার সাথে খেলাটা, এতগুলো ভুল করার পর আমরা এত সুযোগ পাওয়ার পর, মানে এটা কোনোভাবেই মানতে পারতাম না। নিশ্চয়ই স্পেশালি মুজিবুর রহমান জনির সেই মিসের কথা মনে আছে, সেটা আমরা নাই বললাম। সো ওই জায়গা থেকে ধরেন মানে কেন আরো আফসোসটা, যে ধরেন ওই খেলাটা জিতলে আমাদের 3 পয়েন্ট থাকতো, আমরা যদি জাস্ট 2 মিনিটে গোলটা কনসিড না করতাম সিঙ্গাপুরের সাথে, হংকং চায়নার সাথে, আমরা হয়তো এখন
পুরো গ্রুপটাকে লিড করতাম। হ্যাঁ এই অবস্থা ছিল, মানে আমার ওইখানে মনে এক হয় যে পয়েন্ট মিস, এখানে এক পয়েন্ট মিস, ওইখানে 3 পয়েন্ট মিস, যেটা আমার মনে হয় আমরা এই পুরো সিচুয়েশনটা অ্যাভয়েড করে ফেলতাম যদি খালি আমরা ইন্ডিয়ার ম্যাচটা জিততাম, কারণ তখন মনোবল বলেন, অ্যাপ্রোচ ফর দ্য গেম বলেন, সবকিছুই অনেক ডিফারেন্ট থাকতো। আচ্ছা এবার অরিন আপুকে আমি একটু বিপদে ফেলি। বিপদটা হচ্ছে এমন যে আমরা কাবরেরাকে একদম মানে সরাসরি যদি বলি, আমি ব্যক্তিগতভাবেও যদি বলি, আমি কাবরেরাকে দেখতে চাই না বাংলাদেশের কোচ হিসেবে, ফ্যানরাও চায় না। কারণ মানে একজন কোচের সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার সফলতা। কাবরেরা বাংলাদেশের সবচেয়ে লং টাইম ধরে কোচে আছে এবং একই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ কোচ আমি বলবো। তো এখন আপনি কোচ যখন খারাপ করে আপনি তার পদত্যাগ চাইবেন, ভারতের সঙ্গে ধরেন বড় ব্যবধানে জিতলো, এবং তখন আসলে আপনার মনোভাবটা কি হবে? ভারতকে হারানোর পরে বা ভালোভাবে ডমিনেট করে হারানোর পরে কি কাবরেরার পদত্যাগ চাইবেন কিনা? তখন আমার মনে হয় যে আরেকটু যদি তার স্ট্র্যাটেজিতে চেঞ্জ আসে, আমার তার স্ট্র্যাটেজি নিয়ে কোনো সমস্যা নাই, বিকজ আমার মনে হয় যে উনি গেম বুঝে, ঠিক আছে, কিন্তু ওনার কয়েকটা প্লেয়ার সিলেকশনে আমার সমস্যা আছে, একটু বায়াসড। হ্যাঁ, তো এখন যদি এই জিনিসগুলো সে অ্যাভয়েড করে এত মানুষের প্রেশারে, তাহলে আমার মনে হয় যে আরেকটু দেখা উচিত, বিকজ আসলে এখন যে অ্যাসেটগুলো আছে আমাদের, লাইক রিসেন্টলি যেরকম শামিদ সোম, তারপর ফাহমিদুল, জায়ান, এরা আসছে, আগে কিন্তু এই অ্যাসেটগুলো ওনার কাছে ছিল না। সো এখন আসার পরে উনি যদি বায়াসনেসটা বাদ দিয়ে যদি দেখেন যে একটা রেজাল্ট বের করতে পারতেছে, ডেফিনেটলি স্যাক করাই একটা অপশন না, ঠিক আছে। তো আমার মনে হয় যে আরও একটু দেখা উচিত যদি একটা ভালো রেজাল্ট বের করতে পারে, অ্যান্ড যদি কোনো বায়াসনেস না দেখায়। অলদো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে প্রিলিমিনারি যে লিস্টটা বের করছে সেখানে আমি অনেক বেশি বায়াসনেসের একটু স্মেল পাচ্ছি। সো আমার মনে হয় যে জিতলে আরেকটু দেখা উচিত, বাট খুব বেশি দিন আর না, বিকজ উই হ্যাভ গিভেন হিম ইনাফ চান্স। বায়াসনেসের কথা বলছিলেন, আমরা স্কোয়াডের কথা বলছিলেন। স্কোয়াডে আপনি দেখেছেন নিশ্চয়ই, গোলকিপার নেওয়া হয়েছে 4 জন। আবার এদিকে আমাদের মানে সাদউদ্দিন আছে, ইসা ফয়সাল নাই। এই যে মানে ছোট ছোট বিষয়গুলো, কিংবা ফাহামিদুলকে চাইলে, আমি ফাহামিদুলকে নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে ফাহামিদুল ভারত ম্যাচে খেলতে পারবে না, তার আগে আমাদের একটা ম্যাচ আছে। এই ম্যাচের জন্য ফাহামিদুলকে আনা উচিত ছিল কিনা? শুধুমাত্র তো একটা ম্যাচ না, এখানে হচ্ছে সে ইয়াং প্লেয়ার, টিমমেটদের সাথে যত বেশি, কারণ সে থাকে ইতালিতে, টিমমেটদের সাথে ওইভাবে দেখা হয় না। তো টিমমেটদের সাথে আমাদের লং টার্ম প্রজেক্টের একটা অংশ, টিমমেটদের সঙ্গে থাকা, একটা ম্যাচ খেলা নিশ্চয়ই বাংলাদেশের জন্য সেটা পরিকল্পনার অংশ হয় কিনা? হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় যে এটা খালি একটা ম্যাচ না, ডেফিনেটলি হতে পারে একটা ফ্রেন্ডলি, কিন্তু এটা কিন্তু অনেক মানে ওরা কিন্তু এখনও ঠিক মতন অ্যাডজাস্ট হতে পারে নাই। আমরা যে আক্ষেপের জায়গাটা, যে আমরা হংকং, চায়না, সিঙ্গাপুর এদের সাথে ইজি মানে অনেক ক্লোজলি এসে আমরা হেরে গেছি, ডেফিনেটলি এটা আমাদের বলতে হবে যে আমাদের কোঅর্ডিনেশন নাই, টিম প্লেয়ারগুলো ঠিক মতন প্র্যাকটিস করার টাইম পায় নাই, অ্যাডাপ্ট করতে পারে নাই। সো এই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, ডেফিনেটলি প্র্যাকটিসের জন্য হইলেও, ফ্রেন্ডলি ম্যাচ হইলেও আমার মনে হয় যে ওকে আনাটা একটা ভালো ডিসিশন হইতো, তাহলে আস্তে আস্তে আরও বেশি অ্যাডাপ্ট করতে পারতো। আচ্ছা ভাই, আমরা কাবরেরার কথা বলছিলাম, আপনার সঙ্গে একটু আলোচনা করি। হাভিয়ের কাবরেরা, মানে উনি যে প্লেয়ার সিলেকশনগুলো করেন, মানে কিভাবে করেন আপনার কাছে কি মনে হয়? ধরেন আমি যদি এখন ডেভিলস অ্যাডভোকেট হয়ে কাবরেরাকে ডিফেন্ড করার চেষ্টা করি, সেখানেও খুব বেশি একটা যুক্তি দাঁড়াবে না। আমি আপনাকে একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার বাসায় 100 জন 200 জনের দাওয়াত, আপনার মা খারাপ রান্না করে না, কিন্তু 150 জনের জন্য আপনার মা রান্না করবে, সেটা তো অভ্যস্ত না, কারণ তার ক্যাপাসিটিতে ওইটা নাই, রাইট? বা বাসার 5 জন 7 জনের এক্স্যাক্টলি। জন্য। সো আমাদের টিমটা যখন এমন একটা টিম ছিল যেখানে লোকাল কিছু প্লেয়ার, বসুন্ধরা কিংস একটা টাইমে ভালো পারফর্ম করতেছিল, ওইখান থেকে একটা প্লেয়ারের ইনফ্লাক্স হয়েছে, একটা মোটামুটি সেন্ট্রিক টিমকে একটা স্প্যানিশ ম্যানেজার হ্যান্ডেল করছে, ওই জায়গা থেকে 5 জনের জন্য রান্না করতে পারছে। এখন উই হ্যাভ দ্য বেস্ট টিম ইন সাউথ এশিয়া। এইটার জন্য আমাদের অন্য বাবুর্চি লাগবে। আমি টিম সিলেকশনে গেলামই না, আমাকে এটা বলেন কাবরেরার পোর্টফোলিওটা কি, কাবরেরার রেজাল্টের ট্র্যাক রেকর্ডটা কি, যে সে সাউথ এশিয়ার সবচেয়ে স্ট্রং টিমটাকে তার যথার্থ যোগ্যতায় খেলাইতে পারবে, কোচ হিসেবে তার অবস্থানটা কোথায়, সেটা কোথায়। আমি কোনো এখানে সাবজেক্টিভ অপিনিয়ন দিলামই না, যে আমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটই করলাম না, আমাকে এইটাই আপনি বোঝান যোগ্যতার জায়গাটা কোথায়। আচ্ছা, ভালো কথা বলছেন আপু। জামাল ভুঁইয়াকে নিয়ে একটু কথা বলতে চাই। জামাল ভুঁইয়া আসলে মানে আমরা যদি বাস্তব হিসাব করি, জামাল ভুঁইয়া আর বেশি দিন নাই আমাদের সাথে কোচ, মানে তার তো বয়সটা শেষের পথে। তো জামাল ভুঁইয়া যাওয়ার পরে আসলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন কার হওয়া উচিত বলে আপনার কাছে? এটা আমার মনে হয় সেলফ এক্সপ্লেনেটরি, ডেফিনেটলি হামজা চৌধুরী। ওর যে নট বিকজ সে প্রবাস থেকে আসছে, নট বিকজ যে সে অনেক বেশি মানে অন্য স্ট্র্যাটেজিতে খেলে, সেটা না। ওর যদি মাঠের মধ্যে আপনি লিডারশিপ দেখেন, ইভেন আমি যদি একটু মনে করতে চাই প্রথম ম্যাচের কথা,
হ্যাঁ মানে হি ডেফিনেটলি ট্রাইজ ইন এভরি সেক্টর। মনে হয় যে পারলে কিপিংয়েও হয়তো বা ও আসলে হেল্প করতো। সো আমার মনে হয় যে ও যেভাবে গেমটা বুঝে, নোবডি আন্ডারস্ট্যান্ডস ইট, ওর থেকে ভালো। ইভেন ওর যদি প্যাশনের জায়গাটাও বলেন, এই যে যখন হেরে গেলাম আমরা, ও যে হংকং চায়নার সাথে তারই আসে, তারপরে হি ট্রাইজ আ লট। ইভেন তো আমি জানি যে বাংলাদেশে খেলার জন্য ওরা কিন্তু খুব বেশি আসলে পেমেন্ট পায় না। পেমেন্ট বলতে কি একটা ম্যাচ খেললে $200 পায়, $200 পায়। তার থেকে ওরা বিদেশে থাকলে ডেফিনেটলি আরো অনেক আর্ন করতো। কিন্তু সেই প্যাশনের জায়গাটা থেকে আমি আপনাকে সাথে একটা মানে তথ্য দিই, সেটা হচ্ছে হামজা চৌধুরী লাস্ট একটা বিজ্ঞাপন করছে, যে বিজ্ঞাপনে আপনারাও দেখেছেন কিসের বিজ্ঞাপন। তো সেই বিজ্ঞাপনে হামজা চৌধুরীকে অনেক রিকোয়েস্ট করছে। তো হামজা চৌধুরী এক পর্যায়ে রাজি হয়েছে কি যে আমাকে এখানে এসে শুট করে যেতে হবে, মানে প্রতিষ্ঠান তো বাংলাদেশ থেকে, কিন্তু এখান থেকে এসে শুট করে যেতে হবে, সময় দিব সর্বোচ্চ 1 ঘন্টা। এবং এইটার জন্য তারা হচ্ছে $1 কোটি অফার কিন্তু আগে থেকে করছে। তো যে হামজা $1 কোটি অফার পাওয়ার পরও 1 ঘন্টা সময় দিতে চাইছে, অনেক রিকোয়েস্ট করার পর, ফেডারেশন থেকে রিকোয়েস্ট করার পর, সেই হামজা একটা ম্যাচ খেলে $200 নিচ্ছে বাংলাদেশ থেকে। এই ব্যাপারটা আমি জাস্ট একটু তথ্যটা দিলাম আপনাকে একটু মানে কম্পেয়ার করার জন্য। হি হ্যাজ অল দিস লাভ ফর আওয়ার কান্ট্রি, মানে ওর প্যাশনের জায়গাটাই ডিফারেন্ট। তো আমার মনে হয় যে যেটা বলছিলাম যে ক্যাপ্টেন ওর থেকে আর কেউ, মানে আমার মনে হয় যে হি ইজ দ্য চুজেন ওয়ান। এটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি যে ওর প্যাশন অ্যান্ড হাউ হি আন্ডারস্ট্যান্ডস দ্য গেম। ও যেভাবে গেমটা ডিকটেট করে যে না ঠিক আছে বলটা হোল্ড করেন, পজিশনটা রাখেন আরও বেশি, নাহলে এখন একটু ট্রানজিশন করা উচিত, কাউন্টার অ্যাটাকে যাওয়া উচিত। হি ইজ অল দেয়ার, স্কোরিং গোলস, ডিফেন্ডিং গোলস, মানে ক্রিয়েটিং গোলস। আর কি ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট ব্যাকে চলে যাচ্ছে, আবার সেন্টার ব্যাকে নামছে, আবার গিয়ে তার গোল করতে হচ্ছে। তো হামজার কথা বলছিলেন, একটা জিনিস নিশ্চয়ই আছে, কোচ পরিবর্তনের আলোচনা তো আসছেই, বারবার আসবে এবং পরিবর্তন করতে হবে, এটা সময়ের দাবি। তো এখন নতুন কোচ যাকেই আনা হোক, সেইখানে আসলে হামজা বা সুমিতদের পরামর্শ কতটুকু থাকা উচিত নতুন কোচের ব্যাপারে? নতুন কোচ আসলে আমার মনে হয়, মানে আমি একটু ক্লিয়ার করি আমার প্রশ্ন, যাকেই আনবে ফেডারেশনের কতটুকু উচিত হামজা সুমিতদের সঙ্গে নিশ্চয়ই আগে আলাপ আলোচনা করা উচিত কিনা নতুন কোচ নিয়ে? হ্যাঁ ডেফিনেটলি ওদের একটা মতামত তো আনাই উচিত, কারণ ওরা কীরকম ভাবে, ওদের একটা স্টাইল অফ প্লে আছে, ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, টিম বন্ডিং আছে। সো ডেফিনেটলি ওদের সাথেই আলোচনা করে, এবং ওরা যেভাবে গেমটা বুঝে, আমার মনে হয় যে এটা বাংলাদেশে তেমন কেউ আমার মনে হয় না যে ওদের মতন আসলে বুঝে। ডেফিনেটলি ওদের সাথে বসা উচিত, ওদের প্রেফারেন্সও জানা উচিত, আর কি চেঞ্জও আনা উচিত, এগুলো নিয়েও আসলে কথা বলা উচিত। যে নতুন একটা কোচ আনলাম এবং তারপরে মানুষজন আবার ওনাকে ইনফ্লুয়েন্স করে অন্যদিকে নিয়ে গেল, বিকজ মানুষের তো আর অভাব নাই মানুষকে ইনফ্লুয়েন্স করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ ডেফিনেটলি বসাই উচিত এবং ওদের পরামর্শ 100% নেওয়া উচিত। আপুর সাথে একটু কথা বলছিলাম, কোচ নিয়ে আপনার সাথে একটু কথা বলি। আমাদের বলা হয় যে মানে ভেতরের খবরগুলো নিয়ে কথা যদি বলি আমরা, সেটা হচ্ছে হাভিয়ের কাবরেরাকেও বলা হয় সিন্ডিকেটের অংশ, এবং বলার অন্যতম কারণ কি, তার চাকরি বাঁচাতে হবে, এবং তার চাকরি বাঁচাবে কারা, যারা তার চাকরি বাঁচাবে তাদের কারণে এসে সিন্ডিকেটের হয়ে কাজ করে, মানে যেটা বলা হয় আর কি। এবং সব কথা আসলে আমি যেটা বিশ্বাস করি, যেটা হচ্ছে কিছু ঘটে কিছু রটে, এটা হচ্ছে বাস্তব। তো এখন ধরেন যে এই ক্ষেত্রে আমরা পিটার বাটলারকে একটা উদাহরণ হিসেবে দেখতে পারি কিনা, বা এই মানে একটা স্ট্যান্ডার্ড উদাহরণ দেখতে পারি কিনা, যে তাকে নিয়েও তো অনেক সমালোচনা হয়েছিল, টিম থেকে আলোচনা হয়েছে, না সে না বিভিন্ন প্রবলেম, কিন্তু দিন শেষে পিটার বাটলার এখানে হচ্ছে মানে নিজের গার্ডস বজায় রাখার উদাহরণ হতে পারে কিনা, যে বাংলাদেশেও গার্ডস নিয়ে কাজ করা যায়। আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, বাংলাদেশে গার্ডস নিয়ে কাজ করা যায় না, কারণ সিস্টেম আপনাকে গার্ডস নিয়ে কাজ করতে দিবে না। পিটার বাটলারের এক্সাম্পলটা আমার কাছে যেটা মনে হয়, যে মেয়েদের ফুটবলটাকে বাফুফে এবং ফ্যানরা একটু ভিন্নভাবেই দেখে, এটা আমার ধারণা, আমি কোনো জায়গা থেকে আসতেছি না। ধারণা কেন আমি এটা বলতেছি, যে খুবই রেয়ার একটা কেস কিন্তু বাংলাদেশ, যে বাফুফের আন্ডারে মেয়েরা কন্ট্রাকচুয়ালি স্যালারি পায়, ছেলেরা পায় না। সো মেয়েদেরকে কিন্তু বাফুফে টেক কেয়ার করতেছে ফর এ লং পিরিয়ড অফ টাইম, এবং আমার এটা বিশ্বাস করতে ভালো লাগে যে মেয়েদের ফুটবলের জন্য বাফুফে এবং এর সাথে জড়িত সবাই। আমি আরো কিছু তথ্য দিই, এই যে মেয়েরা যারা আছে এদেরকে ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হয়, এবং আরো অনেক বিষয় আছে, স্পন্সর আনা হয় তাদের জন্য। অ্যাবসলিউটলি, আলটিমেটলি এগুলো করেছেন এবং করা হচ্ছে। তারপরেও নিশ্চয়ই মানে চাইলে তারপরেও তো প্রেশার ছিল বাটলার। অবশ্যই আমার মনে হয় যে, আমি পুরো পয়েন্টটা এই জন্য তুললাম যে আমার মনে হয় মেয়েদের ফুটবলের জন্য আমাদের ইন্টেনশন ভালো, সৎ, ছেলেদের ফুটবলের জন্য এখনো না, এটা আমার ধারণা। যার কারণে এখানে অনেক মানুষের কেন আসলে সৎ না মনে হয়? কারণ টাকা আমার মনে হয় যে ছেলেদের ফুটবলে বেশি, একদম সহজ সাপটা কথা বললে। কারণ যখন আসলে কোনো কিছুর মধ্যে টাকা ইনভলভড হয়, তখন ওইখানে অনেক ধরনের এজেন্ডা, অনেক ধরনের ওপিনিয়ন, অনেক কিছু ইনভলভ হবে। তবে আপনি যেহেতু সিন্ডিকেটের কথা বলতেছেন, আমি একটা সিন্ডিকেট বাংলাদেশে চাই, যেটা হচ্ছে হামজা সিন্ডিকেট। হামজার জন্য খেলবে, শুধু তাই না, হামজাকে ঘিরে একটা ফুটবলিং ইকোসিস্টেম তৈরি হবে।
সেটাই তো বলছিল, আপুর সাথেও সেই বিষয়ে কথা হচ্ছিল যে মানে যে কোচ যখন নিয়োগ দেওয়া হবে তখন হামজার কাছে আলোচনা করা হবে যে কোচ আসলে কেমন, তার প্রোফাইল হওয়া উচিত, কোন কোচ হওয়া উচিত, এবং একজন তো প্রজেক্ট লিডার দরকার। অ্যাবসলিউটলি। এবং আমি এই ক্ষেত্রে মনে করি যে বাফুফের পুরো ডিসিশনের একটা গুরু দায়িত্ব হামজা শামিতের উপর ছেড়ে দেওয়া উচিত, যে তোমরা আমাদের কান্ডারি, তোমরা ফুটবলের নবজাগরণ তৈরি করছো। অ্যাবসলিউটলি, অনেক স্টাফের বেতন দিয়েছে মেসি। এক্স্যাক্টলি, এবং এখানে বায়াসনেসের কোনো সুযোগ নেই, কারণ আপনি আমাকে দেখান না ন্যাশনাল টিমে হামজা শামিতের মতো আরেকটা প্লেয়ার। সাউথ এশিয়ায় তো হামজার মতো ফুটবল। এক্স্যাক্টলি। সো যদি সেটা না হয়, আপনার যখন এরকম প্যারিটি অফ কোয়ালিটি থাকবে, আপনি কেন ওই প্লেয়ারগুলোকে প্রায়োরিটি দিবেন না? অ্যান্ড স্পেশালি যেই ফুটবলিং স্ট্রাকচার থেকে ওরা আসা, ওরা অবভিয়াসলি ফুটবলিং স্ট্রাকচার বেটার এক্সপিরিয়েন্স করছে, জানে, দেখছে, আরও 10টা দেশে খেলছে। সো আমাদের তো এই এক্সপিরিয়েন্সগুলোকে আসলে ওয়েলকাম করে নিতে হবে। এখানে ওই কনভারসেশনই থাকা যাবে না যে ওদেরকে কি আমি একটু হেল্পের জন্য ডাকবো। না ভাই, তুমি পাইছো, ওদেরকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করো। সেটাই তো হওয়া উচিত। অ্যাবসলিউটলি। আর মানে আরহাম ইসলামের একটা নিউজ দেখেছেন নিশ্চয়ই, যে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 দলে ডাক পেয়েছে প্রাথমিক স্কোয়াডে। এটা আসলে এখনকার খবর না, এটা মে মাসের খবর। এই আরহাম কিন্তু বাংলাদেশের জাতীয় দলের জন্য ট্রায়াল দিতে চেয়েছিল, যদিও তার বয়সটা কম। এই আরহাম যখন একবার অনূর্ধ্ব 17 হয়ে খেলতে এসেছিল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখার কথা, যে আরহাম যখন উঠছে এবং সে ভালো পজিশনে আছে, তার কাছে বল দিলে গোল, অ্যাসিস্ট কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। তখন আমরা স্পষ্ট দেখছি ওই খেলাগুলোতে, লাইভে সবাই দেখছে যে তাকে বাকিরা আর বল দেয় না। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট, যে বাইরে থেকে কেউ আসলো কিংবা অপরিচিত যে আমার ফুটবলার, তাকে আমি বল দিব না, বল না দিলে ও আমার এখানে টিকতে পারবে না, কারণ যার সঙ্গে প্লেয়াররা বলই দিচ্ছে না সে পারফর্ম করবে কিভাবে? এই বিষয়গুলো যখন দেখেন, সিন্ডিকেট, আমরা তো শুধু ফেডারেশনের সিন্ডিকেট নিয়ে আলোচনা করি, একদম এইচ লেভেলের ফুটবলারদের মধ্যে যখন এই জিনিসগুলো দেখেন তখন কেমন লাগে? বড়রা যে যা করে এটা আস্তে আস্তে নিচে পর্যন্ত তো পৌঁছাবেই, সবাই তো বড়দেরকে দেখেই আসে, এই জিনিসগুলোর প্রভাবটা সব জায়গাতেই আছে ডেফিনেটলি। যে তারপর খালি আপনি বলছেন আরহাম ইসলামের কথা, ফাহমিদুলের মতন পটেনশিয়াল প্লেয়ারকেই তো নিতে চায় না, এখনো কিউবা মিচেলকে নিতে চায় না, এই জিনিসগুলো তো আছে, এটা তো নিতে আসলে চায় না কেন, কি মনে হয়? আই হ্যাভ টু বি ব্রুটালি অনেস্ট, ডেফিনেটলি কোনো লাভ হয় না, টাকার বিষয় আছে, তারপরে এগুলাই সিন্ডিকেটেড। আরো একটা বিষয় আছে, মানে যারা বিদেশে থাকে ওরা আসার সময় টিকিটের টাকাটা ফেডারেশনে দিতে হয়, এটা কি কোনো কারণ হতে পারে কিনা? হ্যাঁ ডেফিনেটলি, যেখানেই আপনার টাকার ম্যাটার আছে সেখানেই মানে ব্যাড স্মেল তো থাকবে। হ্যাঁ এগুলাই। আচ্ছা, আমি আরেকটু মানে আপনার সাথে, আমরা ট্রায়ালটা দেখেছিলেন, ট্রায়ালের কিছু ফুটেজও দেখেছিলেন, যদিও ক্লোজ ডোর ছিল, লাস্টের দিন ওপেন ছিল, সবাই ওই দিন খেলার ফুটেজ অনেক নিশ্চয়ই দেখেছেন। আপনার কাছে কি কোনো ফুটবলারকে মনে হয়েছে যে সে বাংলাদেশ পটেনশিয়াল বা হচ্ছে অন্তত এইজ লেভেলের টিমে এনে তাকে পাইপলাইনে রাখলে নিশ্চয়ই ফিউচারের জন্য ভালো হতো? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক প্লেয়ারই ছিল, আমরা যেগুলো ফুটেজ দেখছি। বিশ্বক চাকমাকে নিশ্চয়ই মনে করতে পারেন, সাদা চুলের ছেলেটা অনেক অনেক পটেনশিয়াল ছিল, কিন্তু ওদেরকে আমার তো মনে হয় যে তাও ফ্যানরা একটু ভয়েস রেজ করছে দেখে কয়েকজনকে নেওয়া হয়েছে, বাট ইনিশিয়ালি তো ওইখান থেকে শুধুমাত্র জায়ান আহমেদকে নেওয়া হয়েছিল ট্রায়াল থেকে, আর কাউকে নেওয়া। ক্যাসপার হক একটা ডিফেন্ডারের কথা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকে কেউ বলে যে হচ্ছে ফুটসালের জন্য অফার করব না, আবার বলে ওরা তো এটাও বলেছে যে শুরু থেকে একদম ইনিশিয়ালি তো কোচ একদম স্যাটিসফাইডই ছিল না ওদের ফিটনেস নিয়ে, যেখানে ওরা কত কত ভালো জায়গায় খেলতেছিল, তারপর বলছিল যে ফিটনেসের সমস্যা, ওয়েদারে অ্যাডাপ্ট করতে পারতেছে না। আমার কাছে এটা এগুলা। আচ্ছা আমি একটু বলি, ওয়েদারে অ্যাডাপ্ট করার কথা বলছে, ওয়েদারে জামাল ভুঁইয়া যখন প্রথম আসে তখন জামাল ভুঁইয়ার ওয়েদারে অ্যাডাপ্ট করতে সমস্যা হতো, নতুন আসলে এটা হবে খুবই নর্মাল। তারপর এইগুলা নিয়ে আসলে কি কথা বলা উচিত কিনা? ঠিক একই সঙ্গে আমি আরেকটা আপনাকে বক্তব্য শোনাই, সেটা হচ্ছে বাফুফের একজন সহসভাপতি, তিনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে জায়ান আহমেদ 25 মিনিট খেলছে বলে সে ভালো খেলছে, 90 মিনিট খেলে দেখা কেমন খেলে। একজন ফেডারেশন কর্তার কাছ থেকে একজন জুনিয়র ফুটবলারকে নিয়ে এই ধরনের মন্তব্য আসলে তার মনোবল ভেঙে দেওয়ার জন্য কতটুকু কাজ করে বলে মনে হয়? এটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আপনি আপনার নিজের প্লেয়ারকে যদি ব্যাক না করেন, হ্যাঁ হতে পারে যে ও ভালো খেলতেছে না, কিন্তু সেটা আপনি ওকে আলাদা করে বলেন, সবার সামনে তো ওর মনোবলটা এভাবে ভেঙে দেওয়া তো ডেফিনেটলি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এমন না যে জায়ান কোথাও খারাপ খেলছে, সে বলছে যে জায়ান 25 মিনিট খেলছে বলে ভালো খেলছে। এই বক্তব্যগুলো কি নিশ্চয়ই ফুটবলের জন্য ক্ষতিকর? এটা কি তো ওরও দোষ নাই, ওকে কি অ্যাডাপ্ট করানো উচিত ছিল না আস্তে আস্তে খেলায়? স্টার্টিং 11-এ ওর মতন প্লেয়ারকে রাখে নাই, মেকশিফট পজিশনে খেলাচ্ছে, একবার লেফট উইংয়ে খেলাচ্ছে, এবং ওর সাথে যে ওভারল্যাপ করার যে লেফট ব্যাক সেও তো খুব একটা কম্পিটেন্ট না, তো ওর আপনি ফুল পটেনশিয়ালটা কিভাবে বের করবেন? অ্যান্ড ইভেন তো যদি বেরও না হয়, যদি ধরেন ও ভালোই খেলতেছে না, তারপরেও ইউ ক্যানট সে দিস অ্যাবাউট ইয়োর প্লেয়ার ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া, সবার সামনে। আপনি ওকে আলাদা কোচ করেন, ওর জন্য আলাদা স্ট্র্যাটেজি বের করেন, ওকে আলাদা ট্রেন করেন, বিকজ দে হ্যাভ দ্য পটেনশিয়াল, বাট বের হচ্ছে না। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এরকম। আচ্ছা, কাবরেরাকে নিয়ে আমি আপনার সাথে আর একটু কথা বলতে চাই। ম্যাচে দেখেছিলেন যে যখন হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা ছিল, রাকিব মূলত রাইট উইঙ্গার,
কিন্তু রাকিবকে আমি একদিন প্রশ্ন করি যে সংবাদ সম্মেলনে যে আপনি আসলে কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, রাইট উইং নাকি মানে সেন্টার ফরওয়ার্ড, সে বলবে না, কোচের সামনে বলা সম্ভব না। তো আলটিমেটলি রাকিব যখন গোল করেছিল, গোল করার পরে রাকিবকে নিয়ে গেল রাইট ব্যাকে। হ্যাঁ, এরপর হচ্ছে জামাল ভুঁইয়া যখন হচ্ছে বেঞ্চে ছিল, এবং ওই ম্যাচে কিন্তু প্রচুর সেট পিস বাংলাদেশ কর্নার পাচ্ছিল অনেকগুলো, মনে পড়ে। মুরসালিন অত ভালো না, ভালো কিন্তু অত ভালো না। জামাল ভুঁইয়া বাংলাদেশের সেট পিসের জন্য মানে এখন যারা আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো। তো এই যে ডিসিশনগুলো আসলে কাবরেরা নেয়, এই ডিসিশনগুলো কি আসলে ভক্তদের ক্ষুব্ধ করে কিনা? দ্যাটস আ বিগ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। বাট ফ্রাস্ট্রেশন তৈরি করে কি, কারণ আমার লাস্ট ভিডিও দেখে বুঝে গেছেন কি পরিমাণ ফ্রাস্ট্রেশন করে। বাট এই পুরা প্রশ্নটার উত্তরটাই হচ্ছে আমি যেটা আগের পয়েন্টে বললাম, যোগ্যতার মাপকাঠিগুলা কি। দেখেন, আজকের দিনে এসে হানসি ফ্লিক নেক্সট 10টা খেলা না জিতলেও কোনো বার্সেলোনা ফ্যান কথা বলবে না, কারণ ও গত সিজনে যা দিছে বার্সেলোনাকে, কারণ ও বায়ার্ন মিউনিকে যা করছে। সো ওই জায়গা থেকে আমরা জানি না কাবরেরা স্ট্যান্ডস ফর হোয়াট। সো তার কারণে যখন ভুল ডিসিশন হয় আমরা অবভিয়াসলি ওকে অ্যাকিউজ করি, যখন ভালো ডিসিশন হয় আমরা ওকে প্রেস করি না, কারণ ওর মাপকাঠিটা আমাদের কারো মাথায় নাই। যে মানদণ্ডটা কিসের এগেনস্টে আমরা মেজার করতেছি সেটা কিন্তু আমরা জানি না। সো এই ডিসিশনগুলা আরও বেশি ফ্রাস্ট্রেটিং তখন লাগে যে একটা নর্মাল দর্শক দেখে কমন সেন্সের জায়গা থেকে যদি বলতে পারে যে না, রাকিবকে এখানে খেলাইলে ইফেক্টিভ হচ্ছে না, সাদউদ্দিনকে দিয়ে কভার আপ হচ্ছে না, জামাল ভুঁইয়ার থেকে ভালো সেট পিস কেউ নেয় না বাংলাদেশ টিমে। দিজ আর ভেরি কমন সেন্সিক্যাল জিনিস। এবং অনেক ক্ষেত্রে ইগো এমনভাবে কাজ করে যে আপনি যদি সবচেয়ে অবভিয়াস ডিসিশনটা নেন, আপনার মনে হইতে পারে যে আচ্ছা এটা তো আমার কারসাজি তো আমি এখানে দেখাইতে পারলাম, আমি তো এখানে আমার মুন্সিয়ানা দেখাইতে পারলাম না, না আমি এটা না করি ওইটা করি, কিন্তু ওটা ব্যাকফায়ার করতেছে। যদি ওটা কাজ করতো, ফর এক্সাম্পল ধরেন মেসিকে যখন ফার্স্ট ফলস 9 খেলাইলো পেপ গার্দিওলা, কেউ জানেই না এই সিস্টেমটা কি। সো এটা যদি যখন গার্দিওলা করে তখন তো মানে আগের রাতে ডিসিশন নিছিল, লিটারালি আগের রাতে ডিসিশন নাইটে, এবং হঠাৎ করে হচ্ছে সবাইকে ডাকছে রুমে, মানে একদম স্বপ্নে দেখার মতো ব্যাপার। সো সিন্স ইটস পেপ গার্দিওলা, সিন্স ইট ওয়াজ লিওনেল মেসি, দুজনই স্প্যানিশ, ইট ওয়ার্কড, ইট ফেল্ট ইনটু দ্য মানে পুরা সিস্টেম এন্ড উই স ম্যাজিক। সো এখন সবাই পেপ গার্দিওলা, সবাই লিওনেল মেসি না। ধরা বাঁধা একটা সিস্টেম তৈরি হয় বিকজ এটা কাজ করে, একটা ফরম্যাট তৈরি হয় বিকজ এটা কাজ করে। যখন ফল করে তখন তো আপনার পরিবর্তনটা দরকার, পরিবর্তন ডেফিনেটলি দরকার। এবং ওইখান থেকে আসলে আমি আমার ফরম্যাট কতটুকু ব্রেক করব, কোথায় ব্রেক করব, ওইটা বোঝার জন্য ইউ নিড প্রপার ব্রেইনস অ্যান্ড আর্টিকুলেশনস অ্যান্ড প্রুভেন ট্র্যাক রেকর্ড, যেটা আমাদের মনে হয় আমাদের যে কারেন্ট ম্যানেজার এনাফ নাই। ওইখান থেকেই আসলে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের এই টিমটাকে কমপ্লিমেন্ট করার মতো একজন ম্যানেজার লাগবে। আচ্ছা, আপুর কাছে একটু আসি, সেটা হচ্ছে আমরা ফ্যান্সরা মাঠে গিয়ে খেলা দেখে এবং তাদের জন্যই আসলে ফুটবলটা, মানে আমি যেটা বিশ্বাস করি, কারণ স্পোর্টসে ফ্যানের উপরে কিছু নেই, আর বাংলাদেশের ফুটবলের পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান ফ্যানদের। তো এই জায়গা থেকে ফেডারেশন আসলে জয় বা মাঠের রেজাল্টের পরিবর্তন আনার লক্ষ্য কতটুকু আপনারা সেটা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আলটিমেটলি ফেডারেশন একটা টার্গেট সেট আপ করে যে আমরা এই ম্যাচের চেয়ে পরের ম্যাচে আরও বেশি আয় করব, একদম ডিরেক্টলি এইভাবে বলে যে এই ম্যাচের চেয়ে পরের ম্যাচে আমি আরও বেশি আয় করব, আমার টার্গেটই এইটা, টিকিটের দাম বাড়াবো, স্পন্সরশিপ থেকে আয় বাড়াবো। তো এখন আপনাদের কাছে কি এটা দেখে মনে হয় যে মানে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের আয় বা অর্থনৈতিক সাফল্যের পেছনে আসলে বাফুফে বেশি ছোটে? আমার মনে হয় যে বাফুফে আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে, যে কারণেই কিন্তু আমরা এই উদ্যোগগুলো দেখতে পাচ্ছি যে প্রবাস থেকে ফুটবল আনতেছে। এগুলো কিন্তু সাউথ এশিয়ায় খুব একটা পপুলার ছিল না। তো কয়েকটা জায়গা থেকে আমার মনে হয় যে বাফুফে একটু সৎ মানে থাকার চেষ্টা করে, প্ল্যানিং অনুযায়ী, যে প্রবাস থেকে প্লেয়ার আনা, তারপর অনেক কিছুতে আসলে ক্লিয়ার হচ্ছে। আমার মনে হয় যে আগে এই যে রেনোভেট করছে আমাদের হচ্ছে গিয়ে ন্যাশনাল স্টেডিয়ামটা রেনোভেশন আমি একটু করি আপনাকে, এটা বাফুফের কাজ না, এটা জাতীয় ক্রীড়া পরিষদ, বাফুফের এখানে কোনো কিছু নাই। কিন্তু আপনি পুরো স্ট্রাকচারটা তো একজন আরেকজনকে হেল্প না করলে তো জিনিসটা হইতো না। সো ডেফিনেটলি যদি আটকায় দিত তাহলে তো ডেফিনেটলি করা যেত না। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় না। ফ্যানরা চায় যে এই যে আমি যে বললাম আমি কখনোই খেলা দেখতে যাই নাই বাংলাদেশের ফুটবল, আমি টিকিট নিতে গেলেই দেখি টিকিট শেষ হয়ে যায়। দিস ইজ রিয়েলি অনেস্ট কথা, যে টিকিট নিতে গেলে কিন্তু আবার অনেক মানুষ আবার অনেক টিকিট পায়। হ্যাঁ, ডেফিনেটলি যে একটু তো সমস্যা আছেই। দেখেন বাংলাদেশের মানুষ, এটা তো আমরা জানি আসলে আমাদের নিজেদের দেশ ব্যাপারটা আমি বলছি না, আমি একটু যদি আরেকটু ক্লিয়ার করি আপনাকে, যে মানে আমরা শুধু সেট করতেছি আমি এই ম্যাচের চেয়ে ওই ম্যাচে আরো বেশি আয় করব, কিন্তু আমি ওই জিনিসটা সেট করতে পারতেছি না যে এই ম্যাচটা আমি হারছি, পরের ম্যাচটা আমি জিতবো। এই মনোভাবটা আসলে আমরা কম দেখতে পাই।
আসলে আসলে দিস ইজ রিয়েলি ট্রু। আপনি এটা আই এগ্রি 100% যে অনেক বেশি মানে ফুটবল খেলার থেকে বেশি জিনিস নিয়ে আসলে সবাই অনেক বেশি সিরিয়াস যে আমাদের এই টাকা আর্ন করতে হবে, এটা করতে হবে, রাদার দেন যে আমাদের খেলার মধ্যে কতটুকু আসলে ফ্রুটফুল হচ্ছে, খেলা থেকে আসলে কতটুকু আউটকাম আসতেছে। হ্যাঁ, এগুলো তো ডেফিনেটলি ঠিক করারই আছে। এগুলো নিয়ে মানুষই যে আমরা কথা বলতেছি, আমার মনে হয় যে এই যে আপনি যেটা বললেন যে ফুটবল ইজ ফর দ্য ফ্যানস, এখন কিন্তু ফুটবল ফ্যান অনেক বেশি সচেতন হয়েছে, অনেক বেশি কেয়ার করতেছে। আগে হয়তো বা আমরা জানতামও না, কেউ খেলাও দেখতে যেত না, বুঝতামও না আমরা যে কোথায় কি হচ্ছে। এখন আগ্রহটাও অনেক কম ছিল। তো আমার মনে হয় যে এই যে আমরা ভয়েস তুলতেছি, ডেফিনেটলি দেখবেন যে কিছুদিনের মধ্যে এটা চেঞ্জ হবে, আই বিলিভ। কারণ আই এম রিয়েলি পজিটিভ যে ফাহমিদুলের জিনিসটা কিন্তু পুরাটাই ফ্যান করছে, পুরা ফ্যানরা আসলে ভয়েস রেজ করছে দেখি। হ্যাঁ, এই জন্যই কিন্তু এবং চেঞ্জেস আনতে বাধ্য হয়েছে। তো আমরা যদি ভয়েস তুলি, এই প্রবলেমগুলো যে নাই, এটা কিন্তু ডিলিউশনে থাকলে হবে না যে আমাদের প্রবলেমগুলো নাই, বাট উই হ্যাভ টু স্পিক আপ অ্যাবাউট ইট। এই যে আমরা কথা বলতেছি, ডেফিনেটলি পরিবর্তন আসবে। ভারত ম্যাচ নিয়ে আসলে আপনি কতটা আত্মবিশ্বাসী? এটা যদি পরে হারি খুবই ব্যাকফায়ার করবে, বাট আমি অনেক বেশি আশাবাদী আসলে ভারত ম্যাচটা নিয়ে, নট গানা লাই। কারণ আমি যদি দেখি যে যদি এই সময় যদি আমি একদমই স্ট্রাকচারালি কথা বলি, আমরা যখন ফার্স্টবার খেলতে গেছিলাম আওয়ে ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ায়, ওই সময় কিন্তু উই ওয়ার ভেরি গুড। হচ্ছে গিয়ে আমাদের ওই সময় সব প্লেয়ার ছিল না। কিন্তু কত সালের কথা বলছেন আপনি? আমরা এই যে রিসেন্টলি যেটা হামজার অভিষেক ম্যাচে, আচ্ছা আচ্ছা, আমরা তখন ইন্ডিয়ার সাথে, হ্যাঁ ইন্ডিয়ার সাথে শিলং এ ম্যাচটা ছিল, তাই না? তো তখন কিন্তু আমাদের সবগুলো প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল ছিল না। শামিদ সুমরা ছিল না, ফাহমিদুল্লাহ ছিল না, হামজার প্রথম ম্যাচ, তারপর আবার একটা আওয়ে ম্যাচ, তারপর এবং আমাদের কিন্তু অনেক সিচুয়েশন আমাদের ফেভারই ছিল না, প্র্যাকটিস থেকে শুরু করে সবকিছু থেকে। তারপরেও আবার ওদের যে অডিয়েন্সে ডেফিনেটলি একটা ব্যাপার ছিল, কারণ সুনীল ছেত্রী সেই সময় খেলতেছিল। তার জায়গা থেকেও আমার মনে হয় যে অনেক কিছু ডিফারেন্ট থাকার পরেও কিন্তু হ্যাঁ, আমাদের ডেফিনেটলি অনেক চান্সেস আমরা ফিনিশ করতে পারি নাই, অনেক অপরচুনিটি ছিল যেখানে আমরা আগায় যেতে পারতাম। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় যে নিজেদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ এবার আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। তারপর এখন সব প্লেয়াররাও আছে, যে শামিদ সোম আছে, তারপরে হচ্ছে হামজারাও অনেকগুলা ম্যাচ হয়ে গেছে। সেই জায়গা থেকে যদি আমরা হারি, তাহলে আমার মনে হয় যে এবার আমাদের দোষে হারবো, এবং এটা আর এক্সকিউজ করা উচিত না। বিকজ আমরা ইন্ডিয়া মোটামুটি ফুটবলীয় দিক থেকে মোটামুটি সেম জায়গাতেই আসি, যে খুব যে ডিফারেন্স সেরকম না। তবে যদি একটা জায়গায় আমার মনে হয় যে যদি আমরা স্ট্রাগল করতে পারি, সেটা হচ্ছে ফাহমিদুলের না থাকাটা লেফট উইংয়ে, এই জায়গাটা আমাদেরকে একটু ভোগাইতে পারে। তাছাড়া আমার মনে হয় যে আমাদের হোম গ্রাউন্ড যেভাবে আমাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে, আলট্রাসরা আছে, তারপর আমার মনে হয় যে ডেফিনেটলি আমাদেরই ফ্রন্ট ফুটে থাকা উচিত। তারপরেও যদি আমরা ব্যাক ফুটে থাকি, দ্যাট উইল বি রিয়েলি আনফরচুনেট। ইন্ডিয়া ম্যাচে নিশ্চয়ই হামজা চৌধুরী বা সমিত সুমদের শুরুর একাদশে দেখতে চাইবেন নিশ্চয়ই। এটা নিয়ে আলাপ, এই ধরনের প্রশ্ন আমি কেন করছি সেটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এই প্রশ্ন যে করা লাগতেছে এটাই আনফরচুনেট, যে এটা আসলে দেখেন কোনো রকেট সায়েন্স না, এটা ম্যাজিক্যাল কিছু না। আপনার টিমে মেসি আর অ্যাঙ্গেল ডিমারিয়া যদি অ্যাভেলেবল থাকে, খেলার জন্য প্রস্তুত থাকে, এখানে কোনো স্ট্র্যাটেজি নাই, এখানে কোনো টিম কম্বিনেশনে কিছু নাই। কিন্তু তারপরেও তো আমরা দেখলাম যে আমি দায়িত্ব নিয়েই বলেছি যে সমিত সোম নিজে অবাক হয়েছে এবং বিরক্ত হয়েছে যে কেন তাকে নামানো হয়নি। এবং সমিত সোমকে যখন ফাহাদ করিম একটা প্রশ্ন করেছিল যে আপনি আসলে কি চান বাংলাদেশের হয়ে খেলার জন্য, সে তখন বলেছিল আমি আসলে খেলতে চাই। তারপরেও যখন এই ঘটনাগুলো ঘটে কতটা কষ্ট লাগে? প্রচন্ড কষ্ট লাগে, এবং কষ্টের একটা বহিঃপ্রকাশই আসলে যেটা ম্যাচ রিভিউ হোক বা ইমিডিয়েট রিয়াকশনের জায়গা থেকে হোক আমরা আসলে দেখি। এবং আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে একটা পয়েন্ট আমি এখানে আপনাকে আগের কোশ্চেন থেকে যদি বলি, টাকা নিয়ে বাফুফে কনসার্ন, এটা আমি একদিক দিয়ে খুশি। কারণ টাকা আসলে ওভারঅল এটা একটা সাইকেলের মতো কাজ করে, বাকি জিনিস ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ হবে, ফ্যান ঢুকবে, প্লেয়াররা বেশি টাকা পাবে, খেলতে মোটিভেটেড হবে, সো ইট ওয়ার্কস লাইক এ সাইকেল। কিন্তু আমার মনে হয় প্রফেশনালিজমের জায়গা থেকে এই জায়গাগুলো সবকিছু তো মিডিয়াতে আসার দরকার নাই। সো আমি আসলে কত টাকা স্যালারি পাই এটা আমার আপনাকে আজকে এসে বলার দরকার নাই। এটা হয়তো আমার লাইফস্টাইল দেখে আপনি বুঝতে পারবেন, এটা আমার কাজ দেখে হয়তো আপনি বুঝতে পারবেন। সো টাকার ইম্প্যাক্টটা আসলে আমরা মিডিয়াতে শুনতে চাই না, টাকার ওই ইম্প্যাক্টটা তো আমরা দেখতে পাচ্ছি, টাকার ইম্প্যাক্টটা এক্স্যাক্টলি আমরা খেলাতে দেখতে চাই, টাকার ইম্প্যাক্ট আমরা দেখতে চাই। যে আমাদের আমি আরেকটা ইনফরমেশন দিই, আমরা যখন হংকং ম্যাচটা হলো, হংকং ম্যাচের আগে যখন সিঙ্গাপুর ম্যাচ হলো, সেই সিঙ্গাপুর ম্যাচের থেকে আয় ব্যয়ের হিসেবটা এখন পর্যন্ত ফেডারেশন দেখাইতে পারে নাই। তারা বলতেছে যে জিজ্ঞেস করলে এখনো বলে হিসাব চলতেছে। এই হিসাব কতদিন ধরে চলা প্রয়োজন বলে আপনার কাছে মনে হয়? অনেক বড় অঙ্কের টাকা, অনেক বড় বড় মানুষ, ওই আলাপে আসলে আমি কিছু বলতে পারবো না। আমি আদার ব্যাপারই জাহাজের খবর আর কি নিব। কিন্তু আমার মনে হয় যে যেটা আমি যদি মিডিয়াতে এসে কথা বলি টাকা পয়সা নিয়ে, আপনাকে এগেন আমি যদি আপনাকে স্যালারি বলি, আপনার আমার ট্যাক্স ফাইলও দেখাইতে হবে, ট্যাক্স রিটার্ন দেখাইতে হবে। সো এটা কিন্তু ঝামেলা। সো আমি আসলে কি বলতে চাইলে ওটা আমি কিভাবে ব্যাক করতেছি, এন্ড এগেন আমি জানতে চাই না অ্যাজ এ ফ্যান
তুমি টিকিট থেকে কত টাকা পাইছো। আমি জানতে চাই এই টিকিট থেকে টাকা আসার ফলে আমার প্লেয়ারদের উপর এটা কি ইমপ্যাক্ট। এইটাই তো চাচ্ছি আমরা, যে মানে আজকে যে আমি টাকা আনলাম, আমার তো পাইপলাইন নিয়ে আমি কি কাজ হচ্ছে, ওই টাকাটা আসলে আমি আমার ফুটবলের উন্নয়নে কতটুকু ব্যয় করা হচ্ছে, এইটা নিশ্চয়ই ফ্যান জানতে চাইবে। অ্যাবসলিউটলি। যেমন আমি একটা জিনিস পজিটিভলি যদি আমি বলি যে কমলাপুর স্টেডিয়ামটা এখন দেখতে অনেকদিন পরে একটু হ্যাঁ দেখার মতো মনে হচ্ছে, একটা সুন্দর স্টেডিয়াম, যে এটাকে ঘিরে হয়তো কিছু একটা করা যেতে পারে। হ্যাঁ হয়তো ফিফা সার্টিফাইড স্টেডিয়াম হবে কিনা আমি জানি না, কিন্তু স্ট্যান্ডগুলো সুন্দর, লোকেশনটা ভালো, আমরা ওটাকে ঘিরে কাজ করতে পারি। সো এরকম আমাদের অনেক প্রজেক্ট দেখতে হবে, ইমপ্লিমেন্টেশন অফ দ্য বাজেট দেখতে হবে। টাকা পাচ্ছি খুব ভালো কথা, কোথায় যাচ্ছে পুঙ্খানুপুঙ্খের রূপে হিসাব দিতে হবে না, বাট এরকম ভিজিবল আমার মানে ইমপ্যাক্ট দেখতে হবে ফুটবল। মানুষের অ্যাটলিস্ট জানা উচিত যে আমার টাকাটা ফুটবল থেকে আয় হওয়া টাকাটা ফুটবলের পেছনেই খরচ হচ্ছে, কারণ টাকাটা কিন্তু আমরাই দিচ্ছি, টাকা কিন্তু ফ্যানই সোর্স। আজকে যদি ফ্যান যদি খেলা দেখতে না যায়, যদি কোনো স্পন্সর আসবে না, স্পন্সর করবে কোনো স্পন্সর আসবে না। টিকিটের টাকা নিয়ে মানুষ কথা বলে, টিকিটের আর কয় টাকা, টিকিটে এক্স্যাক্টলি ফ্যান তো টাকা দিচ্ছে অন্য জায়গা থেকে, সে খেলা দেখছে বলেই তো হচ্ছে স্পন্সর আসতেছে, তাকে বিক্রি করেই তো হচ্ছে টাকাটা আসছে। অ্যাবসলিউটলি। তো এই জায়গা থেকে মনে হয় আমাদের আরো কথা বলা উচিত এবং আওয়াজ রাখা উচিত। নিঃসন্দেহে যদি মিডিয়াতে এসে বাফুফে টাকা নিয়ে কথা বলে, আমাদের ওই টাকার ইমপ্যাক্ট দেখতে চাওয়ার দাবিও আছে। অবশ্যই আমরা হিসাব চাচ্ছি না, কিন্তু না হিসাবের কিছু নাই, আমাকে ভিজিবল ইমপ্যাক্ট দেখাও, দ্যাটস ইট। আচ্ছা আপু, মানে ম্যাচে, ইন্ডিয়া ম্যাচে আসলে একাদশ কেমন হতে পারে বলে আপনার মনে হয় বাংলাদেশে, যদিও ম্যাচের বেশ বাকি আছে। আমার মনে হয় যে যেগুলো আমরা সবাই জানি এরকমই হওয়া উচিত, যেরকম হচ্ছে, কিন্তু কয়েকটা জিনিসে যদি আমরা একটু চেঞ্জেস দেখতে চাইতাম, যে এরকম আমার মনে হয় যে মিতুল মার্মা আসলে গোলকিপারের জায়গায় যদি আমরা জিকোকে একটু দেখতে পারতাম, আই থিঙ্ক এটা একটু বেটার হতো। জিকো কি মানে তার ক্লাবেই যখন সুযোগ পাচ্ছে না, সেই ক্ষেত্রে কি ন্যাশনাল টিমে মিতুল মার্মাকে তো আমার মনে হয় যে আপনি ফার্স্টে একটা কথা বলছিলেন যে ক্লাবে তাকে সুযোগ না দিলেও নিজের ন্যাশনাল টিমেও তো আসলে সুযোগ দিয়ে বেটার করা উচিত। যদি আপনি ফ্রেন্ডলিতে একটু চান্স দিতেন তাহলে আমরা একটু দেখতে পারতাম। যেমন তার ক্লাবও তাকে 1 বছর পর হচ্ছে 90 মিনিট টাইম দিয়েছে লাস্ট ম্যাচে। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখছি মানে মিতুল মার্মা ইজ আ ভেরি গুড গোলকিপার, খুবই তাড়াতাড়ি ওকে নিয়ে কনক্লুশনে পৌঁছে যাওয়া উচিত না, বাট আসলে কয়েকটা জিনিসে আমরা দেখি যে ওর ফিজিক্যাল রিঅ্যাকশন টাইম একটু ডিলেড আছে, হাইটটাও একটা বড় হাইট একটা সমস্যা, ফিজিক্যাল ফিটনেস মানে ফিজিক্যালি ও ওরকম ম্যাসিভ না, এই কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে জিকোকে দেখলে আরেকটু বেটার হতো। সাদুদ্দিনকে দেখতে চান একাদশে? আই এম সো ডান, অনেকগুলো চান্স আসলে দেওয়া হয়েছে আর না। আর হচ্ছে সাদকে নিয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন একটা মন্তব্য করেছিলেন, সাদ হচ্ছে আমাদের টিমের ইঞ্জিন। আসলেই কি ফ্যানরা তাকে ইঞ্জিন হিসেবে দেখে কিনা টিমের? ভাঙা ইঞ্জিন যে ইঞ্জিন আর কাজ করতেছে না এভাবে হয়তো বা দেখে না, মানে এটা কি, এটা কোনো ইঞ্জিনই না, কিছুই না। কিন্তু আর কয়েকটা জিনিসে আমার মনে হয় যে সবাই যেরকম একাদশ আসলে চিন্তা করে যে আমাদের তাজউদ্দিন, তারপরে হচ্ছে গিয়ে তারিক কাজী, এদের ব্যাকলাইনে আমার মনে হয় যে সাদউদ্দিন বাদে এই পরিবর্তনটা আসা উচিত, যে জায়ানকে শুরু থেকে খেলানো উচিত। বিকজ আপনারা যদি ইন্ডিয়ার খেলার স্ট্র্যাটেজি দেখেন, ওরা ফার্স্ট 45 মিনিটস অনেক বেশি টেম্পো মেনটেন করে খেলতে পারে। সো আমাদের ফার্স্ট স্টার্টিং 11টাই এরকম কম্প্রোমাইজড হওয়া যাবে না। অন্য জায়গায় আমরা ম্যাচগুলোতে দেখি কি যে আমাদের হাভিয়ার কাবরেরা সেকেন্ড হাফে অনেক কিছু করার চেষ্টা করে, সেকেন্ড হাফে ফ্রেশ লেগ বেশি, সেকেন্ড হাফে ম্যাচ জেতার আগে 3 গোল ড্র মানে সমান স্কোর লাইন হওয়ার পরে নিজেও যায় সেলিব্রেশন করে। হ্যাঁ, এরকম লাস্ট মোমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া উচিত না, কারণ ফার্স্ট 45 মিনিটসই ইন্ডিয়া অনেক বেশি কম্পিটেন্ট থাকে এবং ওরা কিন্তু অনেক বেশি, ওদের মিডফিল্ড কিন্তু অনেক বেশি প্রেস করে খেলে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে স্টার্টিং 11টা একদমই কম্প্রোমাইজ হওয়া উচিত না। আপনার যদি মনে হয় যে জায়ান আহমেদ পুরা 90 মিনিটস খেলতে পারবেন, ওর অ্যাবিলিটি নাই, আপনি ফার্স্ট 45 মিনিটস খেলান, এরপরে 45 মিনিটস ওকে দরকার নেই। এবার স্টার্টিং 11-এ কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত না। শামিদ সোমকে ডেফিনেটলি রাখা উচিত, হামজা ওরা তো আর মানে থাকবেই, কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমার মনে হয় যে জামাল ভুঁইয়াকেও রাখা উচিত স্টার্টিং 11-এ, বিকজ আমরা যে এক্সপিরিয়েন্স, যে ভাইয়ার সাথে হচ্ছে গিয়ে কথা বলতেছিলাম আমরা যে অফ ক্যামেরা, যে আপনার যতই ট্যালেন্ট থাকুক না কেন, আপনার যদি একটা লিডার না থাকে একটা টিমে, সেই স্কোয়াড ডেফিনেটলি ফ্রুটফুল রেজাল্ট বের করবেই না। সো 45 মিনিটস যদি আপনার মনে হয় যে ওর আসলে দমে কুলাচ্ছে না, ফিটনেসে কুলাচ্ছে না, 45 মিনিটস আপনি রাখেন। আপনি যেটা বললেন যে ওর থেকে মানে সেট পিস আর কেউ ভালো নেয় না, আমরা কিন্তু এটাও দেখছি যে হামজার একটা ক্রস থেকে, তারপরে কর্নার থেকে জামাল ভুঁইয়ার কর্নার থেকে হামজা গোল দিয়েছে নেপালের সাথে। সো এই কয়েকটা লিঙ্ক আপের জন্য আমার মনে হয় যে জামাল ভুঁইয়াকে আমার স্টার্টিং 11-এ রাখা উচিত ডেফিনেটলি। আর হচ্ছে আমি যদি লেফট উইং এর কথা বলি, এই জায়গাতে আমরা একটু স্ট্রাগল করব, কারণ ফাহমিদুল নাই এই জায়গাতে। ফাহিম কেমন করবে মনে হয়? আমার মনে হয় যে এখন যারা আছে উনি, ওদের মধ্যে ফাহিমকে চান্স দিতে হবে, বিকজ আর যারা আছে যেরকম মোহাম্মদ ইব্রাহিম, তারপর হচ্ছে ইমন, এদের থেকে আমার মনে হয় যে ফয়সাল আহমেদ ফাহিম ইজ আ বেটার। আমরা মনে হয় ভাই আমরা মানে ম্যাচ নিয়ে
এনাফ আলোচনা হয়েছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটা মানে ফুটবলের একটু ক্লাব ফুটবল নিয়ে একটু কথা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে লাস্ট যে ঘটনাটা দেখলেন আমাদের তারিক কাজীর, কতটা শকড হয়েছিলেন? একদমই শক্ত না, একদমই শকড না। একদমই শক্ত না, কারণ আমাদের তো লিগ যেটা এটা এক্সিস্ট করে না। আচ্ছা, এটা একটা আমার ধারণা যে এটা একটা সম্পূর্ণ হচ্ছে মানে আমরা মিরাজ বলি, বাংলাটা আমি জানি না, মরিচিকা। সো মরিচিকা কেন আমি বলতেছি যে দেখেন, আমরা হামজা, শামিত, ফাহমিদুল, জায়ান এদেরকে যতই সেলিব্রেট করি, রিয়ালিটি হচ্ছে লিগ ইজ দ্য হার্ট অফ ফুটবল। অবশ্যই ফুটবল ন্যাশনাল টিমের ম্যাচ থাকে আমার 2 মাস পর 3 মাস পর। এক্স্যাক্টলি, সো ওইটা আমাদের নাই। এবং ওইখানে বসুন্ধরা কিংসকে আমি আপনারা এটা আজকের দিনে এসে লুকানোর কিছু নয়, অনেকে অনেকভাবে সিন্ডিকেটের সাথে এটার সাথে অ্যাসোসিয়েট করে, কজ ওখান থেকে সবচেয়ে বেশি প্লেয়ার আসে। সো ওইখান থেকে আমি একটা জায়গায় বসুন্ধরাকে সবসময় ডিফেন্ড করি যে ওরা অ্যাটলিস্ট একটা ক্লাব ইনফ্রাস্ট্রাকচার বানানোর চেষ্টা করছে। এখন এটাতে যদি অন্য কারো এজেন্ডা থাকে এটা আমি জানি না, বাট অ্যাটলিস্ট চেষ্টা করছে। কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচারটা একটা পর্যায়ে যে কোন জায়গাটাতে খেলতেছে, লিগে দর্শক যাচ্ছে, লিগের কোনো ব্রডকাস্টিং রাইট আছে, লিগের কোনো মার্কেটিং আছে, লিগের কোনো ব্র্যান্ডিং টিম আছে, লিগের কোনো কর্পোরেট এন্টিটি আছে, লিগের কোনো ফ্যান গ্রুপ আছে। শুরু হয়ে যাচ্ছে, লোগো তৈরি হচ্ছে না। লিগ শুরু হয়েছে কবে, এখানে কয়জন মানুষ আছে কেউ বলতে পারবে? লিগ যে এখন বন্ধ আছে কয়জন জানে? সো এই যে লিগ বন্ধ নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে যে লিগ বন্ধ আছে, বললো যে ফেডারেশন থেকে যে প্লেয়াররা খ্যাপ খেলতে যাবে না তাদের জন্য হচ্ছে ন্যাশনাল টিমে এনে খেলাচ্ছে। বাকিদের কি অবস্থা? বাকিরা তো সেই খ্যাপই খেলে বেড়াচ্ছে, কিংবা হচ্ছে মানে না, আর যদি খ্যাপ না খেলে সেখানে ফিটনেস নিয়ে আরো সমস্যা। মানে এইটা আসলে কেমন সিস্টেমটা কেমন আমি জানি না, কারণ সিস্টেম তো নাই। সিস্টেম তো মনে করেন আমরা আমাদের মতো করে বানাই নিচ্ছি, যার যেমনি সুবিধা সিস্টেম ওইভাবে হচ্ছে। আমাদের তো কোনো স্ট্রিমলাইন লিগ নাই। আমার সবচাইতে বড় ভয় বাংলাদেশ ফুটবল নিয়ে যে হামজা কয় বছর খেলবে, আর 6 বছর 7 বছর ম্যাক্সিমাম। এরপরে হয়তো ওর যদি ওর মনে হয় যে না আমার জীবনে এত তেল আছে যে আমি নিজের খেয়ে বোনের মোষ পুরানোর জন্য আমি বাংলাদেশ ফুটবলের সাথে থাকবো, হয়তো বা। বাট এর বিয়ন্ডে হামজার 5-6 বছর, শামিত ভাইও আর 5-6 বছর, এরপরে কারা আসবে? এরপরে কি আপনি দেশে দেশে যে তো খুঁজতে পারবেন না, আপনার নিজস্ব একটা আইডেন্টিটি আগে থাকতে হবে। ফর এক্সাম্পল ধরেন আজকের দিনে এসে আমরা কিন্তু সাদউদ্দিন, ফাহিম এদেরকে নিয়ে কথাই বলতাম না, কারণ বাংলাদেশের গতানুগতিক ফুটবলের মানদণ্ডে ওনারা এভারেজ প্লেয়ার, ভালো প্লেয়ার, ঠিক আছে। কারণ আমরা এখন হামজাকে দেখে ফেলছি, আমরা এখন শামিতের পাস দেখে ফেলছি, আমরা এখন জায়ানের রান দেখে ফেলছি, আমরা এখন সাদউদ্দিনকে, ফাহিমকে ওই মানদণ্ডে অ্যাসেস করি, যার কারণে ওরা পারতেছে না ওই লেভেলটা মেনটেন করতে, যার কারণে ক্রিটিসিজমে আসতেছে। সো আমাদের ডোমেস্টিক লিগ যখন শামিতকে কমপ্লিমেন্ট করতে পারবে, হামজাকে কমপ্লিমেন্ট করতে পারবে, আমরা এরকম অনেক সিচুয়েশন দেখছি না, হামজা বলতেছে বাটা দৌড় দে, বল হামজা বল পায়ে নিয়ে যাচ্ছে, তুই ওইখানে যা, যাচ্ছে না। এবং এইখানে কিন্তু আমি প্লেয়ারদেরকে ক্রিটিসিজম করার জন্য না, যারা লিগে ওই কম্পিটিটিভনেস পায় না, যাদের ক্লাবে ওই ইনফ্রাস্ট্রাকচার দিতে পারে না, আপনি কিভাবে ম্যাজিক্যালি চিন্তা করেন হঠাৎ করে জাস্ট ন্যাশনাল জার্সি পরলেই ওরা হামজার মতো খেলা শুরু করবে? ওটা ওইভাবে কাজ করবে না। সো লিগের জায়গা থেকে আমাদের কোনো লিগ নাই। বসুন্ধরা কিংস যখন তারিক কাজীর মতন একজন প্লেয়ারকে বেতন দিতে না পারে, আমি বুঝি কেন পারতেছে না, বাট এত বড় একটা প্লেয়ারকে, মানে এত ইম্পর্টেন্ট একটা প্লেয়ারকে নিয়ে যদি কোনো ঢালাও করে প্ল্যান না থাকে, দ্যাট ক্লাব শুডন্ট এক্সিস্ট। এটাই আসলে বাস্তব। তো আরেকটা প্রশ্ন আমি লাস্ট আপনাকে করতে চাই, সেটা হচ্ছে কাজেম শাহকে নিয়ে আমরা একটু কথা বলতে উচিত, আমার কাছে মনে হয় উচিত। সবচেয়ে আমার কাজেম শাহর কোয়ালিটি এবং হাইপ, এই দুইটা যদি এক্সপ্লেইন করতেন লাস্ট। দেখেন, বাংলাদেশ ফুটবলের আমাদের সবচাইতে বড়, যারা আমরা কন্টেন্ট বানাই বা ফুটবল নিয়ে কথা বলি, ইনফ্যাক্ট আপনাদের জায়গা থেকেও সবচাইতে বড় মিসিং পিস হচ্ছে ইনফরমেশন। কারণ আমি কিছু ক্রিয়েটারদেরকে অবভিয়াসলি চিনি যারা হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়েই কনসেন্ট্রেট করে। সো তারা যখন কোনো কিছু বানাইতে চায়, স্ট্যাটিস্টিক্যালি বলেন, অ্যানালিটিক্যালি, কিছু পাওয়ার নাই। আপনি যে আমাকে কাজিম শাহ নিয়ে একটা কোয়েশ্চেন করছেন, আমি কিসের বেসিসে এটার অ্যান্সার দিব? আমি কাজিম শাহর কয়টা খেলা দেখতে পারবো এখন যদি আমি খুঁজি? আমি কাজিম শাহর কয়টা ম্যাচ মাঠে যেয়ে দেখার ইনফরমেশন আপনি আমাকে দিচ্ছেন বাফুফে থেকে বা ইভেন মিডিয়া থেকে, যে আমি জানবো এখানে কাজিম শাহ, এখানে ফাহিম, এখানে রাকিব ওরা খেলতেছে, ভাই তুই যা যে দেখ। আমি তো ফুটবলে ইনভেস্টেড, ফুটবলে আমার একটা কনসিডারেবল টাইম যায়। একটা প্রশ্ন অ্যাড করি সাথে, সেটা হচ্ছে দল ঘোষণা যখন হয়, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সংবাদ সম্মেলন হয় বা এটা ঢালাও করে প্রচার করে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাত 2টা-3টার দিকে হুট করে ফেসবুকে একটা পোস্ট হয়। এটা কি একটু প্রফেশনালিজমের জায়গা থেকে একটু সন্দেহ? ওনারা হয়তো ডিজিটাল মার্কেটিং এর সাথে একটু আত্মস্থত হচ্ছে, কন্টেন্ট চাই না, মনিটাইজেশন হইলেও সমস্যা নাই। এগেন ভাই, যেটা আমি বললাম, বাফুফে যেমনে মন চায় টাকা কামাক, আমার এতে কোনো সমস্যা নাই। আমি জাস্ট ইম্প্যাক্ট দেখতে চাই, আমি জাস্ট দেখতে চাই আমার একটা সুন্দর স্টেডিয়াম আছে, আমি দেখতে চাই আমার লিগের খেলাগুলো হচ্ছে, আমি দেখতে চাই শামিতের সাথে, হামজার সাথে আমার ন্যাশনাল মানে ডোমেস্টিক লিগের প্লেয়াররা যাতে যে লজ্জা না পেয়ে যায়।
আমি এটা দেখতে চাই। এর বিয়ন্ডে আমার আসলে ফুটবল ফ্যান সম্বন্ধে জানার দরকার নাই তুমি কন্টেন্টের জন্য টিম রাখছো না টিকিট বেচা দুনিয়া উদ্ধার হয়ে যাচ্ছে। আই ডোন্ট। থ্যাংক ইউ আজিম ভাই। আমি একটু অরিনাপুর কাছে শেষবারের মতো আসতে চাই, আপনি আসলে কি দেখতে চান যদি শেষে বলতেন? যদি শেষে বলতে চাই, আমার একটা পার্সোনাল কমপ্লেন আছে যে আমি টিকিট পাই না। এই টিকিটের এই জিনিসটা যাতে সবার মধ্যে ছড়ায়, যে সবাই ঠিকঠাক মতন ব্ল্যাকে টিকিট তো দিকে বিক্রি হচ্ছে না তো, কিন্তু ইন্ডিয়ার ম্যাচের কথা আপনি চিন্তা করেন, এই ম্যাচগুলোর টিকিট যেতে আমরা সবাই পাই, যেরকম সব ফ্যানদের মধ্যে একটা, এখন কিন্তু ফ্যানরা দেখতে চায়। আপনি যদি তাদেরকে আটকায় রাখেন দেখবেন যে খালি একটা আবহাওয়া, একটা হস্টাইল এনভায়রনমেন্ট, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজের তো একটা ব্যাপার আছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে টিকিটটা আরও বেশি নর্মাল হলে ভালো হয়, যে সবাই যাতে সবার কাছে যাতে টিকিটটা পৌঁছায়। এটা আমার একটা পার্সোনাল কমপ্লেন, এই চেঞ্জেসটা আমি দেখতে চাই, কারণ আমি নিজে দেখতে যেতে পারি নাই। না, আই থিঙ্ক তাছাড়া আমার উইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক ম্যাচ। আর যে অনেকদিন পর আসলে এত বড় ডিসকাশন করলেন কিন্তু সেখানে বার্সা নিয়ে কোনো আলোচনা নেই, ব্যাপারটা কেমন ছিল? না, এটা অনেক ভালো, নিজের দেশকে নিয়ে কথা বলতেছি, নিজের দেশের ফুটবল নিয়ে কথা বলতেছি, এটার থেকে প্রাউডের আর কি বিষয় আছে? আগে তো এগুলো নিয়ে আমরা তেমন কথাই বলতাম না, কারোর আগ্রহ ছিল না। এই যে মানুষের আগ্রহ আছে দেখেই তো কথাটা আমরা বলতে পারতেছি। আই থিঙ্ক এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট, এবং অনেক অগ্রসরের জিনিসটা থেকে আমরা অনেক দূর আগায় আসছি। রিয়েলি ফিলিং ভেরি প্রাউড। থ্যাংক ইউ আপু, অরিন আপু এবং আজিম ভাই দুজনকেই ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এমন দুজনের সঙ্গে যারা সবসময় বার্সেলোনা নিয়ে কথা বলে, যারা সবসময় ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলে, কিন্তু আলোচনায় যখন আসে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ব্রেক, তখন আসলে সবাই সেই ওই লাল সবুজের টানেই চলে আসে এবং সেই আলোচনাটাই হয়। তো আমরা প্রত্যাশা করব আমাদের যে আলোচনা সমালোচনা যাই করি না কেন, দিন শেষে সবার চাওয়া একটাই, যে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক, বাংলাদেশের ফুটবলটা ওই জায়গাতে পৌঁছাক সেইখান থেকে যেখানে হচ্ছে আজিম ভাই বা অরিন আপু কন্টেন্ট ক্রিয়েটর, কিংবা আমি একজন জার্নালিস্ট, যাই হই না কেন, সব পরিচয় ভুলে কিন্তু আমরা ওই ম্যাচের টাইমে একজন ফ্যান হয়ে যাই, একজন বাংলাদেশি হয়ে যাই। তো আমরা যাতে সবাই যাতে সেলিব্রেট করতে পারে এবং বাংলাদেশ যাতে রেজাল্ট করতে পারে, এবং ক্রিটিসিজমের পরিবর্তে আমাদের যাতে প্রশংসা করার পরিবেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন তৈরি করে দেয়, এটাই আসলে চাওয়া।